স্বাগত। আমি সুলতানা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। আমি যখন এই দূরদেশে বসে দেখি ভোলার তমিজুদ্দিনে এক নারীকে ধর্ষণ করা হচ্ছে, পাশে বেঁধে রাখা হয়েছে তার স্বামীকে এবং মারপিট করা হচ্ছে। আমি যখন দেখি কুমিল্লার মুরাদনগরে এক নারীকে বিবস্ত্র উলঙ্গ করে ভিডিও ধারণ করা হচ্ছে। আমি যখন দেখি কোনো এক তরুণকে খুঁচিয়ে খুঁচিয়ে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হচ্ছে, আমি যখন দেখি কোনো এক রাস্তায় এক তরুণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এরকম এরকম নৃশংস দেখার আজ যেন আর শেষই হতে চাইছে না। প্রতিদিন কোথাও না কোথাও একদিনের চেয়ে আরেক দিন বেশি নৃশংস ঘটনা ঘটছে। কোনটি বেশি নৃশংস, কোনটি বেশি বর্বর, কোনটি বেশি জঘন্য নিকৃষ্ট, সেটি নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু প্রতিটি কাজই যে অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত বর্বর, একটা অসভ্য জগতে এসব ঘটনা ঘটতে পারে, সে বিষয়ে কেউ দ্বিমত পোষণ করবেন না। এবং এসব দেখে দেখে আমরা মানসিকভাবে কতটুকু সুস্থ আছি সেই প্রশ্নও আসতে পারে। সুস্থ থাকে কি আদৌ সম্ভব? এরকম একটি পরিস্থিতি গত একটি বছর ধরে চলছে বাংলাদেশে। আজ যখন জুলাই মাস এসেছে, ঠিক গত বছর এরকম এক জুলাইয়ে বাংলাদেশের আপসাইড ডাউন হয়ে গিয়েছিল। আমি বলছি না যে যে সেই সময় সরকার খুব ভালো ছিল বা খারাপ ছিল, ওই বিতর্কটিতে আর যেতে চায় না, কারণ আমার কাছে মনে হয় যে সেগুলোর মানে পেরিয়ে প্রায় একটি বছরের সময় পেরিয়ে এসে আমরা একটা যে বাংলাদেশকে দেখছি সেটি কখনোই কারো কাম্য ছিল না। যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, আমি বিশ্বাস করতে চাই অধিকাংশেরই সেটি কামনা ছিল না। যারা জুলাই বিপ্লবে ছিলেন না, এমনকি তারাও হয়তো এতটা বর্বরতা কল্পনা করেননি। কিন্তু আমরা যেই বাংলাদেশ দেখছি, আমি নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশের অধিকাংশ মানুষই অনুমানও করতে পারেননি এরকম একটি বর্বরতার মধ্য দিয়ে আমরা যাব। এর মধ্য দিয়ে জুলাই শুধুমাত্র গত এক বছরের জুলাই আমাদের কাছে স্মরণীয় নয়, বরং 2016 সালের জুলাইও আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়। আমরা প্রথমবারের মতো দেখেছিলাম যে হলি আর্টিজানে জঙ্গি হামলার মধ্য দিয়ে আইএস ওই হামলার দায় দায়িত্ব স্বীকার করেছিল। আইএস এর মাধ্যমে আইএস যে বাংলাদেশে এতখানি সক্রিয়, আমরা ওই ঘটনার মধ্য দিয়ে যেমন জানতে পেরেছিলাম, তেমনি বাংলাদেশে যে জঙ্গিদের একটা অভয়ারণ্য, সেটিও আমরা তারও আগে জেনেছিলাম যখন বাংলাদেশের 63 জেলায় একযোগে বোমা হামলা হলো, যখন বাংলাদেশের সিনেমা হলগুলোতে জঙ্গি হামলা হলো, যখন উদীচিতে বোমা হামলা হলো, যখন কমিউনিস্ট পার্টির অফিসে হামলা হলো। এরকম 100টি ঘটনা বলতে পারবো যা দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ জঙ্গিদের কতখানি অভয়ারণ্য। এবং সেটি যখন একটু একটু কমে এলো জুলাইয়ের পরে, সেই জঙ্গিপনা কেমন করে এত ভয়ঙ্কর দিকে গেল, এবং সেটি কেউ এখন আর স্বীকারও করতে চাইছে না, বরং ওই যে জুলাইয়ে যে হলি আর্টিজানে হামলা হয়েছিল, সেই হলি আর্টিজানের হামলাই নাকি আসলে পুরোটাই সাজানো। কোনটি যে সাজানো আর কোনটি যে সাজানো নয়, আমরা বোধহয় আমাদেরকে চোখের উপর প্রলোপ দিয়ে এখন মানে টিনের চশমা পড়লে যা হয় আমাদেরকে তেমনটি হয়তো ধারণ করতে হচ্ছে কিনা, এরকম অসংখ্য প্রশ্ন বিচ্ছিন্ন ভাবে, কখনো সুসংগঠিত ভাবে আমাদের মাথায় আসে, কিন্তু আমাদের কাছে সেই সবের উত্তর বেশিরভাগই অজানা। আমরা এমন একটা পাজলের মধ্যে পড়ে গেছি, সেই পিসেস গুলো যে কোথায় আমরা হয়তো অনুমানও করতে পারছি না। এই বিষয়টি নিয়ে জুলাই আমাদের এই 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 জুলাইয়ে যেই হলি আর্টিজানের নৃশংসতা ঘটেছিল, পরে আমরা দেখেছি 5ই আগস্টের পরে এই জুলাইয়ের মানে হলি আর্টিজানে হামলার যে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল পুলিশের বীরত্ব নিয়ে, সেটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ও বাই দ্য ওয়ে, এটি না বললে খুব অন্যায় হয়ে যায়, এই সেই জুলাই যেখানে অসংখ্য তরুণ যেমন প্রাণ হারিয়েছে, তেমনি অসংখ্য পুলিশ প্রাণ হারিয়েছে। একটি পক্ষ পুলিশ হত্যাকাণ্ডের বিচার চায়, আরেকটি পক্ষ ওই তরুণদের হত্যার বিচার চায়, কিন্তু এক পক্ষ আরেক পক্ষের প্রতি যে নৃশংসতা সেটি তারা স্বীকার করতে চায় না। এর মধ্য দিয়ে জুলাই আমাদেরকে যে সবকিছু বদলে দিতে চাইছে, সেই বদলটা যে একেবারে নৃশংসতাকে বদলে দিয়ে নতুন আরেক নৃশংসতার আহ্বান,
থেকে আমরা কতটা উন্নয়ন করতে পারছি, এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব আজকে। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বার্ডের ফ্যাকাল্টি ডক্টর ফাহমিদুল হক। আমার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন ডক্টর নুরুন নবী, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি নিউ জার্সির কাউন্সিল মেম্বার, এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমি খান। আপনাদের তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যাব ডক্টর ফাহমিদ আপনার কাছে, যে আমি জানি আপনি জুলাইয়ের একজন খুবই কট্টর সমর্থক ছিলেন জুলাই আন্দোলনের। এখন যেই বাংলাদেশ আপনারা দেখছেন সেটি কিভাবে করে মূল্যায়ন করবেন? ডক্টর ফাহমিদ, আপনি আনমিউট করতে হবে আপনার। ধন্যবাদ সুলতানা রহমান, ধন্যবাদ সহ-আলোচক এবং যারা শুনছেন। জুলাই তো একটি কি বলবো, একটি দীর্ঘ গণতান্ত্রিক থেকে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে স্বৈরাচারে পরিণত হয় একটি পরাক্রমশালী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন গত বছর এই জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেটা আমার বিবেচনায় এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এবং আমি স্বাভাবিকভাবেই সেখানে আমি সমর্থন শুধু দিয়েছি না, এক ধরনের অংশগ্রহণও করেছি, যদিও আমি ভার্চুয়ালি দূর থেকে অংশগ্রহণ করেছি। এবং আমার কাছে কি বলবো, যে 2009-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আমি স্বাগত জানিয়েছিলাম, কিন্তু আমি মোটামুটি এক বছর পর থেকেই সেই সরকারের ক্রিটিসিজম শুরু করি, যেটা যত যত ওই সরকার পরাক্রমশালী হয়ে উঠেছে, স্বৈরাচারী হয়েছে, আমার ক্রিটিসিজমের মাত্রা সতর্কতা সহই বাড়িয়েছি, এবং সেটা যেমন জুলাইয়ে একটা গণবিস্ফোরণ হয় সেখানেও আমি আমার সর্বশক্তি নিয়োগ করেছি। আপনার প্রশ্ন সেই জায়গায় না, আপনার প্রশ্ন হলো জুলাই পরবর্তী এক বছরের, সেজন্য আমি আর সেই পুরনো কথা, হ্যাঁ ওইটা আমরা অনেক জানি আর কি, আমরা জানি। আমি আমার ব্যক্তিগত অবস্থানটা আপনি যেমন বললেন সেটাকে আরেকটু এক্সটেন্ড করলাম। এমনকি আমাদের একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গঠন করেছিলাম 2014 সালে, সেটার মধ্য দিয়ে এই ধরনের সক্রিয়তা আমরা জারি রেখেছিলাম। আচ্ছা, এখন জুলাই পরবর্তী সময়ে যে বাংলাদেশ আমরা দেখছি, আমি সেই বাংলাদেশেরও প্রায় সমান ক্রিটিক। প্রথম দিন থেকে নয়, যেমন আওয়ামী লীগ সরকারকে আমি অন্তত এক বছর সময় দিয়েছিলাম আমার জায়গা থেকে। যখনই দেখেছি যে অগণতান্ত্রিক আচরণ হচ্ছে, সমালোচনা শুরু করেছি। তেমনি জুলাইয়ের বিজয়ের পরে আমরা আসলে সংবেদনশীল যে কোনো মানুষই ইনফ্যাক্ট 1 ঘন্টা কি 5 ঘন্টাও বিজয় উদযাপন করার সময় পাইনি, কারণ তারপরে অপ্রীতিকর, অনভিপ্রেত এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেটা নিয়ে মুখ বন্ধ করে রাখা তো যায় না, বরং অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে সেটার বিরোধিতা বা সমালোচনা করতে হয়েছে, বা এখনো করে চলেছি, প্রতিদিনই করছি। সেই হিসাবে আমি বলবো যে অভ্যুত্থান পরবর্তী যে কোনো একটা কেওটিক সিচুয়েশন হওয়ার চান্স সবসময় থাকে, সেটা স্বাভাবিকভাবেই আমরা ওটুকু মেনে নিতে প্রস্তুত ছিলাম। যেমন প্রথম 3 দিন কোনো সরকার ছিল না, সেই সময়ে কেওটিক নানান কিছু ঘটেছে, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটেছে। সেই 3 দিন আমরা ছাড় দিতে পেরেছি বা চেয়েছি। এরপরে যখন সরকার গঠিত হয়েছে, সেই সরকারকেও ইনফ্যাক্ট জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে আমার নিজের সরকার প্রথমে ভেবেছি, পরে দেখেছি যে না, সেই সরকার যথেষ্ট দুর্বল সরকার, এবং কিছু কিছু অপশক্তিকে তারা হয় প্রশ্রয় দিচ্ছে অথবা নীরবে সমর্থন দিচ্ছে, এবং অগণতান্ত্রিক বহু আচরণ, নতুন ধরনের ফ্যাসিজমের একটা জন্ম হয়েছে। ফলে সেই জায়গায় সরকারকে আমি ইমিডিয়েটলি আমি ব্যক্তিগতভাবে ক্রিটিক করা শুরু করেছি, এবং আমার মতো অনেকেই সেটা করা শুরু করেছেন। এবং যেসব অপশক্তি এই ধরনের কাজগুলো করছে, অত্যন্ত অগ্রহণযোগ্য, অগণতান্ত্রিক, নতুন ধরনের ফ্যাসিস্টিক এবং এক ধরনের পশ্চাৎপদ আদর্শ ধারণ করে যারা, সেই ধরনের কার্যক্রমকে আমরা অবশ্যই, আমি কেন অনেকেই যারা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাইয়ে অংশ নিয়েছি, তারা অনেকেই কেন মানে অনেক মানুষই, আসলে সবাই না হোক অনেক মানুষই সেটার বিরোধিতা করতে থাকবো, যতক্ষণ না বাংলাদেশ একটা মোটামুটি সহনীয় গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরে আসে। এটুকুই। জি,
ডক্টর নুরুন নবী, আপনার বিবেচনায় কেমন? যদিও যদিও ডক্টর ফাহমিদ উল হক, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনার কথার মধ্য দিয়ে, যে প্রথম যে 3 দিন আপনি বললেন যে এই সময় মানে বিপ্লব পরবর্তী অঘটন ঘটে, ইটস ট্রু, কিন্তু আপনি কি আমাকে একটি বিপ্লবের কথাও বলতে পারেন যেই বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবী যারা ছিলেন তারা বেনিফিশিয়ারি হয়েছেন, কিংবা বিপ্লবের সফলতা এসেছে, কিংবা বিপ্লব যেই অর্থে করা হয় বলে দাবি করা হয় সেটি বাস্তবায়ন হচ্ছে? একটি এক্সাম্পল পৃথিবীতে, সারা পৃথিবীতে আমাকে দেখাতে পারবেন কিনা? 2 নাম্বার, আপনি বলছেন প্রথম 3 দিন অরাজকতা আপনারা মাফ করে দিয়েছেন বা হতে পারে ভেবে নিয়েছেন বা ছাড় দিয়েছেন, আপনি বলেছেন শব্দটা ছাড়। এই 3 দিন কেন ছাড় দিলেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এটি কি ইচ্ছাকৃতভাবে ছাড় ছিল না যাতে করে নির্বিচারে ওই অঘটনগুলো ঘটানো হয়? আরেকটি প্রশ্ন আসে সঙ্গত কারণে, যেহেতু ওই 3 দিনের পরে আর সরকার কোনোভাবেই কোনো অবস্থাতেই ওই অরাজকতার লাগাম টানতে পারেনি, বরং উত্তরোত্তর সেই লাগামহীনতা আরো বেড়েছেই। এই ছাড় দেওয়ার মানসিকতা, আপনারা যারা আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, তারা কেমন করে চোখ বন্ধ করে থাকলো? অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম, আশা করি এই প্রশ্নের উত্তরগুলি আমি আপনার কাছে পাবো। ডক্টর নবী, এই গত 1 বছরে আপনার মূল্যায়নটি কি? আমি এই ব্যাপারে অত্যন্ত স্পষ্টবাদী। যখন এই আন্দোলন শুরু হয়, দানা বাঁধার আগেই আমি এর বিরুদ্ধে ছিলাম, কারণ আমি জানতাম এটা একটা ষড়যন্ত্র। কোটা আন্দোলন নিয়ে শুরু হলো, যেখানে কোটা সিস্টেমই নাই, সেটা নিয়ে আন্দোলনের দরকার কি? আমি 1970-এ ছাত্রলীগের কর্মী হিসাবে গণ আন্দোলনে অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমেরিকা থাকি 50 বছরের মতো। আমি মোটামুটি রাজনীতি ফলো করি, বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বামপন্থীরা, ডানপন্থীরা কিভাবে সেগুলো খোঁজখবর রাখি। আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি ডে 1 থেকে আমার মনে ষড়যন্ত্র ছিল যে এটা একটা গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং এটা কোটা আন্দোলন নয়, এটা হলো রেজিম চেঞ্জও নয়, এটা 71-এ পরাজিত শক্তি, তারা 71-এর সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের পিছনে আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান কান্ট্রি, পাকিস্তানের আইএসআই, এখন শুনতে পাচ্ছি কাতার এবং টার্কি, এরাও ইনভলভ ছিল। আর দেশের তো 71-এ পরাজিত শক্তি জামাত শিবির তো ছিলই, সন্ত্রাসীরা ছিলই। আজকে আপনি হোলি আর্টিজানের কথা উল্লেখ করেছেন, এর পিছনে যারা ছিল তারাও ছিল। তো এদের সবার ষড়যন্ত্রে যখন এই বাংলাদেশকে, শুধু রেজিম চেঞ্জ না, রেজিম চেঞ্জ তো এর আগেও হয়েছে, 5-6 বার বাংলাদেশে হয়েছে, 2টি মিলিটারি সরকার হয়েছে, এমনকি বিএনপি জামাতের সাথে আতাত করে তারা 4 বছর দেশ শাসন করেছে, কিন্তু কেউ মুক্তিযুদ্ধের কে স্পর্শ করেনি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিরোধিতা করেনি, বঙ্গবন্ধু জাতির পিতা তাকে অবমাননা করেনি, ইত্যাদি ইত্যাদি। তো এই ঘটনাগুলা ঘটলো, এটা তো যারা বুদ্ধিজীবী, যারা বামপন্থী, যারা রাজনৈতিক তাদের তো বোঝা উচিত ছিল। কিন্তু কি দেখলাম, যে সেই বাংলাদেশের তথাকথিত বামপন্থী, কি সব নামও আমি এদের জানি না, জুনেদ সাকি, তারপরে কি বলে আমার ব্যাসমেট কমিউনিস্ট নেতা সেলিম, ইত্যাদি ইত্যাদি, সবাই এক জোরে যে স্বৈর শাসক শেখ হাসিনার কে ক্ষমতা থেকে সরাতে হবে। কিন্তু এখন যদি আমি তাদেরকে প্রশ্ন করি, ইজ বাংলাদেশ বেটার অফ দেন অগাস্ট 5, আনসার কি হবে? যে অভিযোগে শেখ হাসিনা সরকারকে সরানো হলো, সেই করাপশনই বলেন, স্বৈর শাসন বলেন, ফ্যাসিবাদী বলেন, এই অর্থনৈতিক উন্নয়ন সব ইন্ডেক্সে 100 গুণ 1000 গুণ বেড়েছে বাংলাদেশের এই দুর্নীতি, স্বজনপ্রীতি, ললেসনেস ইত্যাদি ইত্যাদি। আর অর্থনৈতিক তো পিছিয়ে গেছে, 50 বছরেও রিকভারি করা যাবে কিনা সন্দেহ। সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ যে একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা যে ধ্বংস হয়েছে। আপনি উল্লেখ করেছেন, ডক্টর ফাহিমও উল্লেখ করেছে যে
প্রথম 3 দিন আচ্ছা ধরে নিলাম একটা অরাজকতা ছিল, কিন্তু 1 বছর পরে কি বলে বিজয় সরণিতে যে পরশুদিন যে সেই ইতিহাসের যে দেয়ালগুলা ভাঙা হলো, তখন ইউনূস সরকার কোথায় ছিল? তখন যে সেনাবাহিনী ওই মঞ্চটা তৈরি করেছিল তাদের নাকের ডগায় ভাঙা হলো, সেনাবাহিনী কোথায় ছিল? আর এই যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ বিরোধী যে কাজগুলা হচ্ছে, সেই কি বলেন বঙ্গবন্ধুর অবমাননা করা, তার 32 নম্বর তার বাড়ি ভেঙে দেওয়া, মুক্তিযুদ্ধের যে স্মৃতিসৌধগুলো ছিল সেগুলো ভাঙা হচ্ছে। ভাষা আন্দোলনের যে কানাডার যে ভ্যানকুভারের কি বলে আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা আন্দোলন করেছিল, তার মূর্তিটা কয়েকদিন আগে তার গ্রামে বা ওই এলাকায় সেটা ভেঙেছে। সে কি অন্যায় করেছিল? আমি $1 লক্ষ খরচ করে আমার গ্রামে দোতলা বিল্ডিং করে একটি লাইব্রেরি করেছিলাম, নাম দিয়েছিলাম জয় বাংলা পাঠাগার। সেটা 3rd ডেতে 7 না 8 তারিখে অগাস্টে সেটা ধ্বংস করা হলো। আমার এই লাইব্রেরি কেউ করেছিল? তো আজকে এই যে অরাজকতা হচ্ছে, এই যে মৌলবাদের উত্থান হচ্ছে, এই যে দর্শন হচ্ছে, কোথায় সেই বুদ্ধিজীবী যারা তখন এই আন্দোলনকে সমর্থন করেছিল? আমি যতটুকু খবর জানি 200 মিলিয়নের উপরে টাকা বিভিন্ন সোর্স থেকে বাংলাদেশে এসেছে গত কয়েক বছরে। এই টাকাগুলা দিয়ে এই সন্ত্রাসবাদকে তাদেরকে বাই করা হয়েছে, তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, তাদেরকে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়েছে। এই ডক্টর ফাহিম বললেন বিপ্লব, কোনো বিপ্লব হয়নি, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে টাকার বিনিময়ে, টোকাইদেরকে পয়সা দিয়ে এইগুলো ফলস ন্যারেটিভ তৈরি করা হয়েছে 15 বছরে। তখন কিছু জনগণকে বোকা বানানো হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা করা হয়েছে, যার ফলে তারা ওইটা বুঝতে পারেনি। এখন আস্তে আস্তে সমস্ত ঘটনা আমরা জানতে পাচ্ছি যে কে কিভাবে টাকা নিয়ে ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিবর্তন করার জন্য, বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানানোর জন্য এই কাজগুলো ইউএসএ এর যে ডিপ স্টেট, তারপরে জর্জ সোরোজের যে ফাউন্ডেশন, ইউএসএইড এর যে টাকা 2 পর্যায়ে $50 মিলিয়ন গিয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্পই উল্লেখ করেছে। 29 মিলিয়ন গেছে বাংলাদেশে ডাইরেক্টলি, আর 21 মিলিয়ন এসেছে থ্রু ইন্ডিয়া। আর এছাড়া তো ওভার দি ইয়ার্স কোথায় যেন দেখলাম, একজ্যাক্ট নাম্বার নাই, এই আমেরিকা থেকে গত 15 বছরে $200 বেশি মিলিয়ন বাংলাদেশে খরচ হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। বিভিন্ন পর্যায়ে ব্যর্থ হয়েছে। ওই এক অ্যাম্বাসেডার ছিল, কি নাম যেন, সে তো এমন বিহেভ করেছে, ইউএস অ্যাম্বাসেডার, মনে হচ্ছে সে বিরোধী দলের নেতা, সে বিএনপির স্পোক্সপারসন। আর এই বিপ্লবের পরে চাকরি থেকে পদত্যাগ করে একটা আমেরিকান ইন্ডাস্ট্রির সিইও হয়ে সে চিটাগাঙে বসবাস করতেছে। তো এই সমস্ত জিনিস আমার মতো একজন সাধারণ মানুষ আমরা বিদেশে বসে যদি এগুলো দেখতে পারি, তো বাংলাদেশের দেশপ্রেমিক লোকজন তারা কেন এটা বুঝলো না এটা ষড়যন্ত্র? বামপন্থীরা কেন বুঝলো না? ডানপন্থীরা তো ষড়যন্ত্রেরই অংশ, তাদের কথা বাদ দিলাম। তো কাজেই যে ফলস টাকার বিনিময়ে ফলস ন্যারেটিভ তৈরি করে, এবং এই ষড়যন্ত্রটা এমনভাবে করা হয়েছে, আমি তো কর্পোরেশনে চাকরি করছি 2 যুগের বেশি। কর্পোরেশনে যে প্রজেক্টগুলো যেভাবে বাস্তবায়িত হয়, ওয়ার্কশপ করে, ট্রেনিং দিয়ে, ব্রেন ওয়াশ করে, ইনসেন্টিভ দিয়ে, ঠিক এইভাবে 15 বছর, বিশেষ করে লাস্ট 5 ইয়ার্সে এই মিথ্যাচার করে এই বিপ্লব, এরা বলে বিপ্লব, আমি বলি এটা সন্ত্রাসী। তো আজকে যে বাংলাদেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই যে মব কিলিং এর যে কালচার ইউনূস চালু করলো, আর এটা বলে নেই, এখনো বলা হয় নাই যে দুর্ভাগ্য যে একজন শান্তি নোবেল পাওয়া লোকের নেতৃত্বে এই কাজগুলো বাংলাদেশে হচ্ছে। আমি একজন মুক্তি সংগ্রামের কর্মী ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম, আমার জীবদ্দশায় এগুলো দেখে যেতে হবে এটা আমি ভাবতে পারি নাই।
আমি এই অংশের শেষ কথা যেটা বলছি, এই শান্তির দূত বাংলাদেশে সে যে কাজ করছে তাকে অশান্তির দূত বলা যায়। সে একজন দুর্নীতিবাজ, সে একজন ধোঁকাবাজ, মিথ্যাচার, সে হিউম্যান রাইটসে বিশ্বাস করে না। আপনি উল্লেখ করেছেন ৩,২০০ পুলিশকে হত্যা করা হয়েছিল, তাদের বিচার সে বন্ধ করেছে। কেন বিচার বন্ধ করলো? বলা হচ্ছে সরকার করেছে বা অন্য করেছে। লেট বিচার করে বের করা হোক কারা করেছে। ৩,০০০ পুলিশ, এবং তাদের বিচার বন্ধ করেছে এই শান্তির দূত ইউনূস। সে বর্তমানে যে কাজগুলো করছে, সে রাজাকার প্রধান হিসাবে কাজ করছে, মবের রাজা হিসাবে সে কাজ করছে। আর এই যে বাংলাদেশের যে অবস্থা এখন দাঁড়িয়েছে, সেই অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, মানে বাংলাদেশে একটা ফেইল স্টেট যারা এখন যে অবস্থায় করা হয়েছে, এর জন্য দায়ী সেই তথাকথিত জুলাইয়ের সন্ত্রাসীরা, যারা টাকার বিনিময়ে এই আন্দোলন করেছে। কারণ এই টাকাগুলো কোথায় গেল এটা হিসাব বের করতে হবে। তো যে সমস্ত মানে আমি বলবো টোকাই বা সন্ত্রাসী স্যান্ডেল, জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল কিনছে, টিউশনি করে চলেছে, তারাই হয়েছে সমন্বয়কারী। তারা এখন কোটি কোটি টাকার মালিক। শুধু তারাই না, তাদের যারা অ্যাসিস্ট্যান্ট, এই কোন এক সন্ত্রাসে আছে, সে সমন্বয়ক না উপদেষ্টা, তার পিএ ৩০০ কোটি উপরে সে মালিক। অবস্থা হয়েছে, এর জন্য আমি দায়ী করব সেই সন্ত্রাসীদেরকে। বিদেশির নাম তো বললামই, দেশের সন্ত্রাসী নাম আমি উল্লেখ করেছি। আর সেই তথাকথিত বুদ্ধিজীবী যারা বামপন্থী, যারা এটা সমর্থন করেছিল, এবং সেনাবাহিনী, এই তিনটা গ্রুপ বাংলাদেশে আমরা এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছিলাম, জীবন দান করার জন্য যুদ্ধে গিয়েছিলাম, ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোন সম্মান হানি হয়েছে। বাংলাদেশ একটা রোল মডেল হিসাবে বিশ্বের আরো রিকগনিশন করত। সেই মানুষ শান্তিতে ঘুমাতে পারতো। এখন ঘরেও মানুষ থাকতে পারে না, মহিলারা ঘরে থাকার পরেও তাদেরকে রেপ করা হয়। এবং এই যে ইউনূস, যাদেরকে এই সমস্ত বাংলাদেশি বিরোধী গ্রুপ যাকে নেতা বানিয়েছে ও তত্ত্বাবধায়ক প্রদান করেছে, সে আজ পর্যন্ত যে কথাগুলো অন্যায় সে করছে, একটা প্রতিবাদ করে না, বন্ধ করার চেষ্টা করে না। আপনি ইন্ট্রোডাকশনে যথাযথই বলেছেন, সে উৎসাহিত করে এবং সাপোর্ট করে। নিউ ইয়র্ক টাইমসে আর্টিকেল হেডলাইন হয়েছিল যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান হচ্ছে, সেটা এই সরকার পৃষ্ঠপোষক। আমি এখানে থামলাম। ধন্যবাদ। ডক্টর নবী, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যেমনটি আমি ডক্টর ফাহমিদুল হকের কাছে রেখেছি। সেরকম হচ্ছে একটি প্রশ্ন যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, অনেকেই খুব ঢালাও ভাবে গুরুতর অভিযোগটি করেন যে এই আওয়ামী লীগের হাতেই প্রথম মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই অভিযোগের কারণ হিসেবে তারা বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা নামে যে পরিমাণ দলীয় কর্মকাণ্ড করা হয়েছে, ফলে ওখান থেকেই এই চেতনা ধ্বংসের সূত্রপাত হয়েছিল। সেটির দায় দায়িত্ব এবং অভিযোগে আপনি কি বলবেন? প্রশ্নটি আমি আপনার কাছে, যদি চান এখনই জবাব দিতে পারি। না, আমি আপনার কাছে এই প্রশ্নের জবাব আমি বহুবার দিয়েছি। এনিওয়ে, আই উইল ওয়েট। সুমি খানের কাছে একটু আসতে চাই। সুমি খান, আপনি হলি আর্টিজানে যখন হামলা হয় আপনি সেখানে ছিলেন, এমনকি এই জুলাই মাস আপনি ঢাকাতেই ছিলেন। তো এই 1 বছরে কি দেখলেন, কি পেলেন? এবং আমি বলবো যে আমরা কতখানি অতল গহ্বরে আছি, নাকি তলানিতে পৌঁছে গেছে, এখনো কি বাকি আছে কিছু তলে? ধন্যবাদ সুলতানা রহমান। আমার শ্রদ্ধেয় নবী ভাই সামনে আছেন, তিনি বিচক্ষণ একজন রাজনীতিবিদ, তার বিশ্লেষণ আমরা শুনলাম এবং যথার্থ। এবং আছেন অধ্যাপক ফাহমিদ। আমরা আসলে খুবই দুঃখজনক যে এই যে হোলি আর্টিজান হামলা আপনার যেটা 1 জুলাই তে হলো, এবং আমরা দেখলাম যে এই হামলাটাতে আপনার তখন 5 জন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষিত এবং বেশ উচ্চবিত্ত পরিবারের ছেলেরা কি ভয়াবহ নৃশংসভাবে 29 জন মানুষকে হত্যা করলো। এবং তাদের হামলাতেই 2 জন চৌকস পুলিশ কর্মকর্তা। আমাদের ভীষণ
ভাবে চেনা জানা সালাউদ্দিন ভাই, বনানী থানার ওসি, তিনি সহ দুজনকে হত্যা করা হলো। এবং আমার এখানে সেদিনের কথা এই জন্য মনে পড়ছে, তার মাত্র কয়েকদিন আগে আমার বাচ্চার জন্মদিন ছিল। আমার ছোট ভাই ওই রেস্টুরেন্টে আমাদেরকে খাইয়েছিল। আমার মা, আমি, আমার সন্তান অতুল, আমরা তিনজন ওখানে। আমার ছোট ছেলেও মনে হয়েছিল, না কেউ দেশে ছিল না তখন। যাই হোক, আমরা খেয়েছিলাম এবং আমার ছেলে আমাকে সেই ছবিগুলো শেয়ার করছে। সেই ইটালিয়ান মেয়েটা, যে মেয়েটা আমাদেরকে দরজা খুলে ঢুকিয়েছিল, ওকে যে কুপিয়েছে, ওর ডেড বডিটা দেখে আমার বাচ্চাটা আমাকে বলছে, মা, এই যে মেয়েটা আমাদেরকে সার্ভ করেছিল, দেখো ওকে কিভাবে কুপিয়েছে। কি এই যে বিদেশিদের হত্যা করলো এতগুলো মানুষকে পরিকল্পিতভাবে, যে রেস্টুরেন্টে গুলশানের মতন ডিপ্লোম্যাটিক জোনে কত পরিকল্পিত হামলা প্রমাণিত হয়েছে, যারা হামলা করেছে। এবং তাদের সঙ্গে সেই যে 16 ঘন্টা আগে হাসনাত করিমের মেসেজগুলো, পরে হাসনাত একজন কোরিয়ান ভিডিও করেছিলেন, পাশের হাসনাত করিম ছাদে ওদের সাথে কথা বলা, এবং ওনার পরিবারটা যে ছিল, ওনার পরিবারের প্রত্যেকটা সদস্য নিরাপদে বেরিয়ে গেল। এই বিষয়গুলো তদন্ত হলো। তারপরে সালাউদ্দিন ভাই সহ 2জন পুলিশ কর্মকর্তার ভাস্কর্য নির্মাণ করা হলো গুলশান থানার সামনে। এই 5ই আগস্টের পরে সবার আগে গিয়ে ভাস্কর্যগুলো ভাঙা হলো। এই যে নবী ভাই বললেন, এটা যে মেটিকিউলাস প্ল্যান, সুগভীর ষড়যন্ত্র, এবং ট্রাম্প নিজে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি তথ্য প্রমাণ তুলে ধরে টেলিভিশনে, আমরা তো সেই নিউজ দেখেছি, তিনি যে বলেছেন কত টাকা কারা কিভাবে, তাদের নাম পর্যন্ত বলে দিয়েছেন। তারপরও আমি সরি টু সে যে ফাহমিদ সাহেব যে বলছিলেন কথাগুলো, তিনি একজন শিক্ষক হয়ে এই যে কথাগুলো, হ্যাঁ তারা খুব সক্রিয় থাকতে পারেন, সক্রিয় থাকাটা সত্যি সত্যি শিক্ষক, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, নবী ভাই যেটা বললেন, যে রাজনীতিবিদের এতটুকু দূরদর্শিতা নেই, বিপ্লব কাকে বলে, কিভাবে হয়, ফ্যাসিস্ট যে নাম করেছেন আপনারা, ফ্যাসিস্ট যে আপনি যে অভিহিত করলেন, আমি সেই রায়ে, তার 5ই আগস্টের 3 দিন কি 4 দিন আগে যেদিন রায় ঘোষণা করা হচ্ছে, সেদিন আমি হাইকোর্টে, আমি পুরো রায়টা শোনানো, ব্যারিস্টার সারা হোসেন থেকে শুরু করে জেডা খান পান্না থেকে শুরু করে প্রত্যেকে সেখানে ছিলেন। এবং তারা এবং বিএনপির আইনজীবী যারা, খোকন ভাইরা, খায়রুল কবির খোকন, এরা প্রত্যেকে ছিলেন ওখানে। হ্যাঁ, এবং এই যে তুখোর আইনজীবী যারা, প্রত্যেকের বক্তব্য রেখেছে। এই যে বিষয়টা যে একেবারে 18 সালে যে কোটা বাতিল করেছেন প্রধানমন্ত্রী, নন ইস্যুকে ইস্যু করে আরব স্প্রিংকে আপনার জুলাইতে নামিয়ে খুব পরিকল্পিতভাবে, এবং তুমি ভালো কথা, ফ্যাসিস্টকে আপনি সরাবেন, ফ্যাসিস্টকে সরানো মানে কি, সুধা মিয়ার মতো একজন বিজ্ঞানীর বাড়ি ধ্বংস করে দিতে হবে। একজন হচ্ছে গিয়ে বীর মুক্তিযোদ্ধাকে আজকে এসে, তিনি হচ্ছেন গিয়ে চিফ ইলেকশন কমিশন ছিলেন, রাত 10টা বাজে উত্তরাতে তার বাড়ি থেকে নামিয়ে নিয়ে তাকে এই যে তাকে জুতার মালা পরিয়ে তাকে জেলে ভরে দিতে হবে। আমরা তো যারা ট্রাইব্যুনাল কভার করেছি, ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল কভার করেছি, আমরা ইট কাঠ পাথর বসাচ্ছে যখন ট্রাইব্যুনালে কাঠগড়া বানাচ্ছে তখন থেকে, সেই ট্রাইব্যুনালে জামাতের থিঙ্ক ট্যাঙ্ক, ঘাতক মীর কাসেম আলী থেকে শুরু করে গোলাম আজম থেকে শুরু করে সবাই এভাবে পায়ের উপর পা তুলে বসে, সামনে পিসি থাকতো, পিসিতে ওনাদের বিচার প্রক্রিয়া দেখেছেন এসি রুমে বসে। হ্যাঁ, টার্কি থেকে ওদের পরিদর্শকরা এসেছিল, প্রত্যেকটা দেশ থেকে, ইভেন আপনার হচ্ছে গিয়ে হেগ কোর্ট থেকে, জার্মানির হেগ থেকে। একটা কতটা ট্রান্সপারেন্সি নিয়ে একটা বিচার প্রক্রিয়া করে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, মানবতা বিরোধী অপরাধীদের। আর আপনারা কি করছেন, প্রত্যেকটা মন্ত্রী, স্পিকার থেকে শুরু করে রাজনীতিবিদ, আইনজ্ঞদের, ইভেন আইনজীবীরা কোর্টে, জেলে সব। তাহলে এটা কোন আপনার 50 মিলিয়ন তো গেল, খেলেন আপনারা, বুঝলাম, কিন্তু এই যে দেশের আপাদ মস্তক ওপর থেকে নিচে এভাবে ধ্বংস করলেন, ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণ করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে, রাস্তার ভিখিরিকে গণধর্ষণ করে, গণধর্ষণও তো শেষ না, সেটাকে আবার ওনারা ছেড়ে দিচ্ছেন বীর দর্পে। আমরা বিশাল কাজ করছি। আমি এখানে নবী ভাইয়ের কথাটার সাথে একটুখানি করছি, যে নবী ভাই যেটা নবী ভাইও বলেন, সবাই বলেন যে 71-এর পরাজিত শত্রু, তারা প্রতিশোধ না, এটা প্রতিশোধ না।
তখন ওদের যে প্ল্যানটা ছিল এথনিক ক্লিনজিং, তালিকা করে বুদ্ধিজীবী হত্যা, যেটা আমার এক বন্ধু সিরিয়ান ইন্টেলেকচুয়াল কাতারে আছেন ডাক্তার, তিনি আমাকে বলছিলেন সিরিয়াতে এইভাবে তালিকা করে, ওনার ওয়াইফ ইঞ্জিনিয়ার, ওনারা পালিয়ে আছেন কাতার কিং এর, ওনারা একটা হসপিটালে চাকরি করছেন উনি। তো এই যে প্রত্যেকটা ইসলামী দেশ ইসলামী কায়েম করবেন রাষ্ট্র, তার মানে যদি হয় একটা রাষ্ট্রকে ধ্বংস করে সেই মুসলমানরাই তো ধ্বংস করে ফেলছেন। আমার আফগান বান্ধবী নজিবা, ও বলছে কিভাবে ওদেরকে, ওর বাবা একজন শিক্ষক ছিলেন ইংরেজি, 37 বছর আগে গুলি করে হত্যা করেছে। সেই যে ইন্টেলেকচুয়াল গুলিকে হত্যা করবেন, ইন্টেলেকচুয়ালদের তালিকা করে এখনো সেটা করে যাচ্ছে। ইভেন এখন তো শুধু ইন্টেলেকচুয়াল না, রিক্সা চালক, সাধারণ সনাতন ধর্মাবলম্বী, একজন এসআইও, একজন হিন্দু এসআইও থাকতে পারবে না, একজন মুক্তিযোদ্ধাও থাকতে পারবে না, মুক্তিযুদ্ধের একটা চিহ্ন থাকতে পারবে না, ভাস্কর্য থাকতে পারবে না। তাহলে শেকড়বিহীন একটা জাতিতে পরিণত করা, যে শেখ হাসিনা, ওনার সমালোচনা করতে পারেন, উনি একজন মানুষ যিনি পিতা মাতা ছোট ভাই বোন সবাইকে হারিয়েছেন এক রাতের মধ্যে। তারপরও তিনি বারবার দেশে ফিরেছেন। এই দেশের মেট্রো রেল থেকে শুরু করে যা যা উন্নয়ন করেছে তালিকা সবাই জানে, সবাই বলে। বৃদ্ধ ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে, নারীর ক্ষমতায়ন। একজন নারীর, কখনো নারী ডিসি হবে ভেবেছে, নারী বিচারপতি হবে ভাবতে পেরেছিলেন? সেই জায়গায় নারীর সম্মান, নারীর মর্যাদা নিশ্চিত করেছেন। ধর্ষিতা হয়েছে, হয়নি তা না, আওয়ামী লীগ আমলে ধর্ষণ যেগুলো হয়েছে, যে কটা হয়েছে সে কটার বিচারও হয়েছে, আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন কি হচ্ছে? এখন আসিফ মাহমুদ উপদেষ্টা বীর দর্পে 7.62 ম্যাগাজিন নিয়ে যান আর উনি সাফাই করেন। ওনার পক্ষে সরাসরি উপদেষ্টা সাফাই দেন। টার্কিতে কেন যাচ্ছিলেন, ওআইসিতে কেন, উনি অস্ত্র নিয়ে যাচ্ছিলেন। একটা 26 বছরের ছেলেকে উপদেষ্টা বানাচ্ছেন আপনি, যে হচ্ছে গিয়ে, তিনি কি আইন জানেন না? তিনি জানেন, সবই জানেন, যতটুকু হোক ধারণা, পড়ালেখা কিছু করলে জানেন, কিন্তু ওনাদের ঔদ্ধত্য, ওনাদের দাপট এতটাই, তাণ্ডব এতটাই, যে ওনারা অন্ধকারের শক্তিকে এদেশে প্রতিষ্ঠা করেছেন। এদেশে একজন তৃণমূলের মানুষকেও বাঁচতে দেবেন না, একটা সাধারণ মানুষকেও বাঁচতে দেবেন না। ওই সামনে শুধু শেখ হাসিনার নামটা দিয়ে, যাতে ওনাকে, উনি খারাপ, উনি ফেসিস্ট, উনি এই, উনি সে, ভালো কথা। আজকে আপনারা যা করছেন, আপনাদের উপদেষ্টাদের একটা শব্দ নেই, নারী উপদেষ্টাদের একটা শব্দ নেই। এতগুলো নারী নির্যাতনের পরও, এতগুলো মানুষকে নির্যাতন করার পর আজকে আপনারা প্রতিবাদ করছেন। 3 দিন পর, 3 দিনের সব নীরব। আপনারা গণভবনে গিয়ে ধ্বংস করছেন চিফ জাস্টিসের বাড়ি পর্যন্ত সবকিছু নিশ্চিহ্ন করে দিয়েছে। এরকম সুরক্ষিত বাড়ি ভাঙতে পারে ভিতরে যদি লোক না থাকতো? এই যে $50 মিলিয়ন কোথায়, ইভেন একজন উপদেষ্টা সেদিন বলেছে রিক্সাওয়ালারা আমাদের সাথে ছিল, আমি সহ 3 জন নারী সাংবাদিক সেদিন কয়েকদিন আমরা ডিআরইউতে এসে আলাদা ভাবে এসে বসে আমাদের অভিজ্ঞতা আমরা দেখলাম। রিক্সাওয়ালার ঠিক, আমরা প্রতিবাদ সমাবেশে ছিলাম। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নারী বিষয়ক সম্পাদক হিসেবে, আমি এখনো এক্সিস্টিং সম্পাদক হিসেবে, আমরা দায়িত্ব নিয়ে তখন প্রতিবাদ সমাবেশে ছিলাম। আমি ছোট্ট করে আমি শেষ করছি ওদিনের অভিজ্ঞতাটা। যখন আমরা সার্ক ফোয়ারাতে এই সমাবেশ করেছি, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে, সার্ক ফোয়ারা থেকে ইটিভির সামনে সমাবেশ করে, যে এটা হতে পারে না, এটা একটা বড় ষড়যন্ত্র হচ্ছে, আপনারা মাঠ থেকে ঘরে ফিরুন, গঠনতান্ত্রিক ভাবে প্রতিবাদ করুন। এই জায়গাগুলো গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে বলে আমরা যখন আসবো, আমার রিক্সা আমাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেবে, কিন্তু রিক্সাওয়ালা সোজা প্রেস ক্লাবের সামনে, যেখানে আমার সামনে প্রেস ক্লাব জ্বালাচ্ছে, মব আছে, সেখানে ফেললো। একইভাবে আর 2 নারী সাংবাদিক আমার সহকর্মী, তারা অন্যখানে যাবে, আলাদা ভাবে তাদেরকে নিয়ে একজনকে গুলশানের ওই জায়গা থেকে তাকে সিএনজি ড্রাইভার সোজা মব যেখানে, ওখানটা নামিয়ে দিচ্ছে। আরেকজন রিক্সা চালক, আরেকজন নারী সাংবাদিককে মবের সামনে একদম একেবারে অপোজিট রাস্তাতে দিয়ে। তার মানে ওনারা রিক্সাওয়ালাদেরকেও তখন টাকা দিয়েছিলেন। এই যে 50 মিলিয়ন, এই সুপরিকল্পিত ষড়যন্ত্র, যেটা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসে নভেম্বর 2023-এ বলে গেছিলেন, সতর্ক করে দিয়েছিলেন। আজকে আমি হামিদুল হককে বলবো, আপনারই দেশ, আমারই দেশ, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার স্বজনেরা দেশে আছে, তাদের নিরাপত্তা কোথায়? এই প্রজন্মগুলো, পরবর্তী প্রজন্ম যারা আপনার সাধারণভাবে শিক্ষা
যদি আপনার এগিয়ে নিতে চান, তাদের জীবন নিরাপদ করতে চান, আপনি কি সত্যি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমার বাবা আজকে নিরাপদ, আমার মা নিরাপদ, আমার সন্তান নিরাপদ, আমার ভাই বোন নিরাপদ? বলতে পারছেন? আপনি ছেড়ে দেন, শেখ হাসিনার প্রতি আপনার আক্রোশ থাকতে পারে, আওয়ামী লীগের প্রতি আক্রোশ থাকতে পারে। কেন আক্রোশ? কারণ ওনারা কাজ করেছেন, ওনারা আপনাদের নিরাপত্তা দিয়েছিলেন। ভুল ত্রুটি আজকে আপনি বলছেন ফেসিস্ট একা শাসন করেছে, উনি তো নির্বাচনে সবাইকে ডেকেছিল, সব দলকেই ডেকেছিলেন। আপনারা নির্বাচনে কেউ গেছে কেন? মির্জা ফখরুল এমপি হননি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি হননি, সংসদে যাননি? তাহলে সেই পদ্ধতির দিকে না গিয়ে হ্যাঁ নির্বাচনে কারচুপি হয়েছে, অনেক ঘটনা হয়েছে, উনি কমই মাথা হয়েছেন জঙ্গিদের, কিন্তু এই জঙ্গিদেরও তো বিচার হয়েছে, দমন করা হয়েছিল। হোলি আর্টিজানকে বিবিসি বলেছিল একেবারে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলা। তারপরও আজকে প্রথমে যখন ওরা গিয়ে দুজন ওসির গুলশান থানার সামনে গিয়ে, সেটা কিন্তু ওদের একটা সেকেন্ড দেরি হয়নি। তার মানে তালিকা, পুরো তালিকা করে জঙ্গিদেরকে আজকে জেলখানা থেকে সব জঙ্গিদেরকে বের করে দেওয়া হলো। আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি যে অভিজিৎকে হত্যা করেছে তাকে বের করে দিয়ে তাকে কেন ছেড়ে দেওয়া হলো? মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রত্যেকটা যুদ্ধাপরাধী, প্রত্যেকটা জঙ্গি, সুইডেন আসলাম থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসী, আহা হা কি সুন্দর করে সব বেরিয়ে গেল। মামুনুল হক আরাম করে বেরিয়ে গেলেন। আজকে যে মুজাহিদুল ইসলাম সেলিমের কথা নবী ভাই বললেন, ওনার তো আরাম শুনি মামুনুল হকের পাশে দাঁড়িয়ে খুব হাসি খুশি ছিলেন। ওনাকে যখন শেখ হাসিনা ডেকেছেন উনি কেন যাননি? উনি তো চিন্তাশীল, ফার্স্ট ক্লাস পাওয়ার স্টুডেন্ট। তাহলে এই রাজনীতিবিদদের আমি মনে করি প্রত্যেকের সংশোধন, নিজেদেরকে আত্মসংবরণ করতে হবে, তাদেরকে পড়ালেখা করে দূরদর্শিতায় আসতে হবে। এবং আমি মনে করছি আজকের বাংলাদেশকে যে ধ্বংসস্তূপ, যেটা আমাকে সুলতানা প্রশ্ন করেছেন, এই ধ্বংসস্তূপ থেকে দেশকে বাঁচাতে হবে। এই দেশটা আমাদের মাতৃভূমি, 30 লক্ষ শহীদের পবিত্র রক্ত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঋণ। ওনাকে নিন্দা করার আগে ভাবতে হবে, উনি তো সারাটা জীবন কারাভোগ করেছেন, হ্যাঁ, এবং নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। জাতীয় 4 নেতাকে কেন জেলখানার ভিতরে গিয়ে হত্যা করা হলো 4ই নভেম্বরে গিয়ে? খুব একেবারে বেয়নের দিয়ে খুঁচিয়ে এই বিষয়গুলো আমি সেদিনও বলেছিলাম। 4 তারিখে আমাদের সমাবেশে আমি বলেছিলাম সবাইকে যে আপনাদের বিবেচনা করতে হবে, ইতিহাস ফিরে দেখেন কারা করছে এগুলো, কি চায় তারা। সেই বাংলাদেশকে, যেটা আমাকে আবুল আলা মওদুদির ছেলে ফারুক মওদুদি ঢাকায় বসে আমাকে উনি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি 25শে মার্চ 1971 এই তেজগাঁ এয়ারপোর্টে ইয়াহিয়া খান যখন বলেছে এই মাটি চাই, আমি বলেছিলাম যে আমার বাপের সঙ্গে তোমরা এসে আমার বাসায় মিটিং করো আবুল আলা মওদুদির সাথে, কিন্তু তোমরা মনে রেখো তোমাদের আল্লাহ আছে উপরে, তোমরা জিতবে না। এই দেশের জনগণ নিরীহ জনগণ, এই যে গণহত্যা শুরু করছো আজকে রাত থেকে, তোমরা জিতবে না, ওরা জেতেনি। কিন্তু উনি একটা কথা বলেছিলেন, আমি বুঝি না 14 সালে, যে আমি বুঝি না তোমাদের সরকার কেন জামাতকে এখনো, এরা জারদ সন্তান, এখন এদের অর্থায়নকে এখনো কেন দমন করছে না। এই জায়গায় আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ব্যর্থ। জামাতকে পুনর্বাসনে তার আওয়ামী লীগের যে নেতারা শক্তিশালী ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেয়নি। এইগুলো সূত্র আপনাকে ধরিয়ে দিচ্ছে আমি সুলতানা। তার পরবর্তীতে আমি মনে করি এই বিষয়গুলোর বিচার বিশ্লেষণ করে আমরা যদি শেকড়ে ফিরতে না পারি, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, আমার বাবার রক্ত মিশে আছে এখানে, এরকম অসংখ্য মুক্তিযোদ্ধার রক্ত মিশে আছে এখানে, যারা সারা জীবন, কৈশোর থেকে সারা জীবন উৎসর্গ করেছে দেশের জন্য। বীর মুক্তিযোদ্ধা নবী ভাই আমার সামনে আছেন, আমি স্যালিউট জানাই নবী ভাইকে বারবার। নবী ভাইয়ের যে অবদান এখনো পর্যন্ত সক্রিয় দেশের জন্য, নবী ভাই যে বলছেন আমি তো ভাবিনি জীবদ্দশায় এইটা দেখবো, ওনাদের যে কষ্ট। আমি ভাবি যে আমার বাবা বেঁচে নেয়, ভাগ্যিস এটা বাবা নিতে, এবং আমার বাবা কেউ জুতোর মালা পরিয়ে এইভাবেই অত্যাচার করতো যদি আজকে বেঁচে থাকতেন, আমি জানি সেই জায়গা থেকে বাবা মুক্তি পেয়েছেন। আমি মনে করি আজকে আমাদেরকে সেই বিবেচনাবোধটা থাকতে হবে, দোষারোপের রাজনীতি থেকে সরে এসে আত্মগ্লানির জায়গাতে, আত্মসমালোচনার জায়গাতে আমাদেরকে ফিরতে হবে। ধন্যবাদ। জি, ডক্টর ফাহমিদুল হক, অনেকগুলো বিষয় কিন্তু সামনে এসছে। আমি আপনাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাবো না, আপনি সমর্থন তো কেন অভিযুক্ত হব? হ্যাঁ না সেটাই রাইট।
কিন্তু আপনার কাছে আগে কতগুলি প্রশ্ন তো আমার ছিলই, এর বাইরে আরেকটা প্রশ্ন আমি আপনাকে রাখছি। যেহেতু মানে জুলাইয়ের আন্দোলনে আপনি অত্যন্ত সক্রিয় ছিলেন, শিক্ষক নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, মানে ওই আন্দোলনের যে বুদ্ধিবৃত্তিক দিকটি সেটি বলবো আমি, শিক্ষক নেটওয়ার্ক এককভাবে বুদ্ধিবৃত্তিক জায়গাটাতে ছিল। সেই দিক থেকে আজকে যে পরিস্থিতি, শিক্ষক নেটওয়ার্ক সেই দায় নেবে কিনা আপনি আগে থেকেই, আজকে এখন এখানে না, আগে থেকেই আপনি বিভিন্ন ভাবে এই হতাশা, জুলাইয়ে যা হলো এর পরবর্তী ঘটনার জন্য আপনি হতাশা প্রকাশ করেছেন। তো এখন আমরা দেখছি যে এনসিপি তারা বলছে একটা জুলাই ঘোষণাপত্র দেবে। আপনার কি মনে হয় না এরপরে পরিস্থিতি, এই ঘোষণা দিলে পরে আরো পরিস্থিতি খারাপ হবে? আচ্ছা, আপনার প্রশ্ন, আগের প্রশ্ন, এখনকার প্রশ্ন এবং মাঝখানে সহ-আলোচক দুইজন, তাদের কথাবার্তা শুনে আমি একটু ফ্রেম আউট করতে পারছি না যে কোন বিষয় নিয়ে বলবো আর কিভাবে বলবো। আচ্ছা, একটা জিনিস বলি, একটা আপনি শেয়ার করেছিলেন একজনের মন্তব্য যে জুলাই ভুল করেছি, স্বীকার করেন। আমি বলতে চাই ওটার উত্তরে, জুলাই বিষয়ে আমার 0% রিগ্রেট। আমি কোনো রিগ্রেট করি না। যেমনটা আওয়ামী লীগরা কোনো রিমোর্স করে না যে তাদের কোনো ভুল ছিল। আচ্ছা, আমি একটু হোলি আর্টিজানের টাইটেলে আছে, ওখান থেকে আসি। আমি যদি বলি শেখ হাসিনার সরকার হোলি আর্টিজানের ঘটনার জন্য দায়ী, আপনাদের কাছে কি মানে লাগবে, মানে একটা অসম্ভব কথা লাগবে? আমি বলছি কেন। শাহবাগ আন্দোলনের রাজীব হত্যাকাণ্ড হয়, তারপরে আন্দোলনে ভাটা পড়ে। শাহবাগ আন্দোলনে আওয়ামী লীগাররা যেমন গিয়েছে, তেমনি আওয়ামী লীগাররাও গিয়েছে। আওয়ামী লীগেরা গিয়েছে যে কাদের মোল্লা এটা দেখালো কেন, কি আস্পর্ধা, মানে যুদ্ধাপরাধীর হয়ে এরকম কাজ করছে। আর আমরা গিয়েছি যে সর্বোচ্চ শাস্তি না হয়ে কেন কমিয়ে দেওয়া হলো শাস্তিটা। এখানে জামাতের সঙ্গে 13 সালে একটা আঁতাত হয়েছে 2014 সালে নির্বাচনকে ঘিরে, ফলে আমি এটা প্রতিবাদে গিয়েছি। এটা ডিটেইলিং আমি যাচ্ছি না, পরে 2-4 দিনের মধ্যে, এটা 2-4 দিন পর্যন্ত এটা শাহবাগ বিরোধী, সরকার বিরোধী আন্দোলন ছিল। তারপর সরকারের এজেন্টরা গিয়ে এই আন্দোলনটাকে খেয়ে দিয়েছে। এখন আমাদের একটু লজ্জা পেতে হয় যে সরকার সমর্থিত আন্দোলনে এতদিন ধরে ছিলাম। এটা গেল, কিন্তু আমি রাজীব হত্যাকাণ্ড থেকে শুরু করতে চাই। আমি আসবো হোলি আর্টিজানের জন্য কেন শেখ হাসিনা সরকার দায়ী। রাজীব হত্যাকাণ্ড হলো, শাহবাগ আন্দোলনে ভাটা পড়লো, তারপরে কিন্তু টার্গেটেড কিলিং শুরু হলো। ব্লগার হত্যাকাণ্ড হয়েছে একের পর এক, অভিজিৎ হত্যাকাণ্ড হয়েছে, হিন্দু দর্জি, পাদ্রি থেকে শুরু করে এই যে বিদেশি প্রায় 30 জনের মতো হত্যাকাণ্ড হলো। এর মধ্যে সরকারের ভূমিকাটা কি ছিল? ওরা কেন ওভাবে লেখে, আমরাও মুসলমান, আমরাও কষ্ট পাই। এটা শেখ হাসিনা বলেছেন, এটা আসাদুজ্জামান খান কামাল বলেছেন। আমার কাছে একদম নিউজ সেভ করা আছে। এটা হতেই পারে যে মুসলিম হিসেবে সবার কিছু কিছু ব্লগার খুবই মানে দায়িত্ব জ্ঞানহীনের মতো হযরত প্রফেটকে নিয়ে বাজে কথা লিখতো, সেটার জন্য আমরাও তখন তাদেরকে ক্রিটিসাইজ করেছি। কিন্তু কিলিং ইজ কিলিং, ইউ হ্যাভ টু ক্যাচ দ্য কিলার্স, নট সাপোর্টিং, নট ব্লেমিং দ্য ভিকটিমস। তাহলে কি হলো, যখন আপনি ভিকটিমকে ব্লেম করছেন, কিলিং নিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন, তখন আপনি নেক্সট কিলিংটা করছেন, নেক্সট কিলিংটা করছেন, নেক্সট কিলিংটা করছেন, এবং ইন্টারন্যাশনাল আইএসআই থেকে শুরু করে আল কায়দা নেটওয়ার্ক, সাউথ এশিয়া সবগুলো ইনভলভ হয়ে যাচ্ছে। এবং হোলি আর্টিজান হওয়া না পর্যন্ত সরকারের কোনোদিন একটু টনক নড়েনি। যেই হোলি আর্টিজান হলো, এতজন বিদেশি মারা গেল। এইবার যেটা করলেন সরকার, সেটা করে আবার ক্রেডিট নেন যে আমরা জঙ্গিবাদ দমন করেছি। আসলে তার সঙ্গে জঙ্গিবাদটা বৃদ্ধিপ্রাপ্ত হলো। কিলিং হওয়ার পরে তারা যেটা করলেন, এবার যেহেতু সরকারের ভাবমূর্তি সারা বিশ্বে গেল, তারা যে উপায়ে এটা দমন করলেন, দেন এগেইন ইট ইজ ইললিগাল, এক্সট্রা জুডিশিয়াল উপায়ে, এবং একের পর এক তামিম থেকে শুরু করে অনেককে কিল করে ফেললেন। তাহলে কি হলো, পুরো ব্যাপারটাই কিন্তু অগণতান্ত্রিক, আপনি আইনের শাসনটা মানছেন না। এবার আমি যদি বলি যে গত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে সময়ে ইসলামাইজেশন যেটা, সেটা সবচেয়ে বেশি ন্যাচারালাইজড হয়েছে। আপনি জামাতকে প্রতিপক্ষ হিসাবে তার সঙ্গে মিলাচ্ছেন না, কিন্তু আপনার হেফাজত হয়ে গেল আপনার এলায়, যেহেতু হেফাজত সাপ্লাই বিদ্রোহ করেছিল, তারা হয়ে গেল আপনার এলায়, তাদের নানান সুবিধা দিতে থাকলেন। এবং হেফাজত থেকেও আপনি সেরকম 400 বছর শেখ হাসিনা সরকার থাক, আমাদের কোনো সমস্যা নেই, এগুলো সব স্ক্রিনশট আমার কাছে আছে। এখন যেহেতু এখানে দেখানোর সুযোগ নাই, দেখাচ্ছি না।
দেন এগেইন কি হলো, 2018 সালে বিএনপি অংশ নিয়েছিল। সেই সময়ে একটা রিপোর্ট আছে, ইসলামী দলগুলো 28টা আওয়ামী লীগের সঙ্গে, মাত্র 5টা বিএনপির সঙ্গে। তাহলে এই সময়টাই ইসলামাইজেশন সবচেয়ে বেশি ন্যাচারালাইজড হয়েছে, এবং আপনি দাবি করেন যে আপনারাই ইসলামের মানে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক এবং লিবারেল বাংলাদেশের ধারক বাহক, কিন্তু আপনার সময় কিন্তু সবচেয়ে বেশি এটা ইসলামাইজেশন হয়েছে। এখন আপনি আজকের জঙ্গিবাদকে, আজকের ঘটনাগুলোকে জঙ্গিবাদ বলছেন, এবং আওয়ামী লীগের সময় আমি যদি আপনাকে প্রশ্ন করি, দেখুন, হ্যাঁ, হলি আর্টিজান একদম পুরো আন্তর্জাতিকভাবে আইএসএটি স্বীকার করেছিল যে এটি তারা ঘটিয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে। তারা যারা মারা গিয়েছিল আত্মঘাতী, তাদেরও ছবি টবি দিয়ে তারা এইটা স্বীকার করেছিল। এখন আপনি বলেন যে হ্যাঁ, এটা আওয়ামী লীগের আমলে সবচেয়ে বড় জঙ্গি হামলা, শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা, কিন্তু এটি আওয়ামী লীগের আমলের ঘটনা। কিন্তু তার আগে 64 জেলায় 63 জেলায় বোমা হামলা, সিনেমা হলে বোমা হামলা, তৎকালীন বিএনপি সরকার দায়ী। কিন্তু আমরা তো এমন ভাবে জিনিসটাকে উপস্থাপন করে নিয়ে আসি যে আমার শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই হয়েছে। এটা তো ধারাবাহিক ভাবে, শুধু এই জঙ্গিদের শুরুই হয়েছে বিএনপির আমলে 2001-এর পরে, রাইট? এবং আপনি ইসলামিক দলগুলোকে কি বলবো, প্রণোদনা দেয়া, ইসলামিক দলগুলোকে প্রমোট করার ক্ষেত্রে নিঃসন্দেহে আওয়ামী লীগ গত 15 বছর করেছে, সেটি তারা হয়তো ভোগও করছে এখন। কিন্তু বিএনপির আমলে, বিএনপি সেই দল যারা জামাতের 2 জন মন্ত্রী বানিয়েছিল, যারা ইসলামিক ঐক্যগোষ্ঠীর সঙ্গে সংগঠন, আপনারা বিএনপি কে কম দোষ দেননি, তারা হাইফেনেটেড জামাত, বিএনপি জামাত বলে এক কর্নার করেননি। আমি সেটাই বলছি যে যদি আমাদের 53 বছরের ইতিহাসটি দেখি, তাহলে এটা চেইন, আমি তো অস্বীকার করছি না, চেইনই তো, এটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। রাইট, যে এখন সেইখানে এসে যদি আপনি যদি বলেন যে জুলাই, আপনি বলছেন আপনার কোনো এটার জন্য আপনি কোনো ইয়ে করেন না, কারণ কেন বলি, ডক্টর নুরুন নবী বলেছেন বিদেশিরা যুক্ত, বামপন্থী দলগুলো যুক্ত, বিএনপির কথা বলেনি কিন্তু বিএনপি তো যুক্ত ছিল, জামাত যুক্ত এবং অন্যান্য শক্তি যুক্ত, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু যুক্ত ছিল জুলাইতে। এটা একটা দিক, আপনি পয়েন্ট টু বি নোটেড। আরেকটা দিক হলো, আপনি যখন পুরোটাই ষড়যন্ত্র বলে মানে নিজের মানে নিজেকে প্রবোধ দিতে চান এবং নিজেদের কোনো ভুল দেখেন না, তখন আপনি আসলে জনগণের বা কট্টর বা আওয়ামী লীগের সমর্থনের বাইরে যেসব জনগণ আছে তাদের আকাঙ্ক্ষাকে, আপনি তাদের চেতনাকে, তাদের ভাবনাকে, তাদের ডিজায়ারকে আপনি আসলে অশ্রদ্ধা করছেন। আপনি পুরোটাই বিদেশি ষড়যন্ত্র হিসেবে চালিয়ে দিচ্ছেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় কি যে কোনো বড় ঘটনায় দেশ বিদেশের নানান শক্তি ইনভলভ হয়ে যায়। ভারত তো বরাবরই ভারত কি বিদেশি শক্তি না? ভারত তো বরাবরই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে। এমনকি যে পিটার হাসের কথা বললেন, তারা প্রায় যেন বিরোধী দলে, তারা তো একসময় সরে আসলো। কেন আসলো? ওয়াশিংটন পোস্টে নিউজ হয়েছে যে সে সময় ইন্ডিয়া রিকোয়েস্ট করেছিল তোমরা আপাতত ছেড়ে দাও, 24-এর ইলেকশন ছেড়ে দেওয়া হয়েছে। হাস কিন্তু এক পর্যায়ে থেমে গেলেন। এগুলোও তো আপনাকে কাউন্ট করতে হবে। এখন আসি যে কত মিলিয়ন ডলার ট্রাম্প বলেছেন। এখন আপনাদের পুরোটাই ষড়যন্ত্রের মধ্যে না ফেলে আপনাদের আসলে রিসার্চ করে বের করে দেখানো উচিত যে কোন চ্যানেলে আসলো, কারা কারা পেল, এবং এটা যে পুরোটাই ষড়যন্ত্র সেটা ছিল সেটা প্রমাণ করা। মুখের সার্ভিস, লিপ সার্ভিস। আমার কথা শেষ হয় না, আরেকটু বলতে দিবেন। সেটা হলো, আপনি শিক্ষক নেটওয়ার্কের কথা বারবার বলেছেন। আপনি শিক্ষক নেটওয়ার্কের জুলাই পরবর্তী কোন নীরবতা, কোন ভূমিকাকে আপনি কন্ডেম করবেন, সেটা আমাকে সুলতান আপনি বলেন। কি করেছেন? মানে জুলাই পরবর্তী আমি প্রত্যেকটি ঘটনার জন্য আমি শিক্ষক নেটওয়ার্ককে ব্লেম করব, কারণ আমি বলছি কারণ আমি যে ঘটনাগুলো, এই 3 দিন আপনি বললেন না 3 দিন আপনারা ছাড় দিতে চেয়েছেন, আপনি 3 দিন কেন ছাড় দিতে চাইলেন? সেই 3 দিনের ভেতরেই ছিল আজকের যে অরাজকতা, তার বৃষ্টি ওই 3 দিনের। আমার কথাটা আপনি মিসরিড করেছেন। বলেন। আমি একজন সোশিওলজিস্ট হিসেবে, একজন গবেষক হিসেবে জিনিসটাকে আমি দূর থেকে দেখেছি। আমি 3 দিন, আমি তো বলেছি যে 1 ঘন্টাও আমরা এনজয় করার সুযোগ পাইনি, উদযাপন করার সুযোগ পাইনি। আমি পরক্ষণই তো লেখা শুরু করেছি।
আপনি আমাকে আমার শিক্ষক নেটওয়ার্কের সকল সহকর্মী পরক্ষণিত লেখা শুরু করেছেন, বিরোধিতা করা শুরু করেছেন, বিবৃতি দেওয়া শুরু করেছেন। আমি আপনাকে আমারটা অন্তত দেখাতে পারবো, বাকিদেরটাও আমি সংগ্রহ করে দেখাতে পারবো। আমারটা আমি আজকে আপনাকে দেখাবো যে আমি 5ই আগস্টে কি লিখেছি, 6ই আগস্টে কি লিখেছি, 7ই আগস্টে কি লিখেছি। আমি তখন শো করে বরং আমাকে আওয়ামী লীগের ট্যাগিং করা হয়েছে, রাইট? তো ওই ট্যাগিং নিয়ে কথা বলবেন না। ট্যাগিং নিয়ে আমাকে জামাত, আমাকে বিএনপি, আমাকে মানে সিআইএ এজেন্ট, আমাকে আওয়ামী লীগের বাকশালী, শাহবাগী, আমার তো সবই আছে, সেটা অসুবিধা নেই। ট্যাগিং নিয়ে নেটওয়ার্কের সাথে জড়িত, আপনি দেখেন খুঁজে, আপনি যদি বলেন যে এগুলো শিক্ষক নেটওয়ার্ক যুক্ত নয়, আমার মনে হয় সেটি না, ওই যে $1 মিলিয়ন কথা আসছে। আমার শিক্ষক নেটওয়ার্ক, আপনি কি বলতে চান যে শিক্ষক নেটওয়ার্ক ছিল আন্দোলনের বুদ্ধিভিত্তিক জায়গায়? যত সবটা অবশ্যই ক্রেডিট দিবেন না, অনেকে ধরেন আসিফ নজরুল একাই অনেক কিছু করেছেন, আরো অনেকেই বুদ্ধিভিত্তিক কন্ট্রিবিউশন করেছেন। কথা হলো যে সাংগঠনিকভাবে আপনি যদি নেটওয়ার্কের অনেককেই আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা কখনোই ইসলামিক দলের সমর্থক হতে পারে, তারা কখনো ইসলামিক দলগুলোর সঙ্গে পাশাপাশি দাঁড়াতে পারে, মমিনুল হকের মতো ইসলামিক নেতার পাশে দাঁড়াবে, আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না। আর সাধারণ মানুষ শিক্ষক নেটওয়ার্কের কেউ যায়নি তো সব সভায়। নেটওয়ার্কের রেজাল্ট বাইপাস করা হয়েছে, মানে পরে করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের যে দায়িত্ব একটা গণতান্ত্রিক সাম্যের, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যদি আমাদের একটা অঙ্গীকার থাকে, সেটার জন্য সবসময় চেষ্টা করেছি। এখন হয়তো আপনি দেখতে পান এখন অনেক chaos। শুনেন, আপনি দেখেন এই যে আন্দোলনকারীদের একটা বড় অংশ, আপনি এই জায়গাটা ঠিকই বলেছেন যে ওই আন্দোলনে আপনার আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ ছিল না। এমনকি আমি চিনি অনেক আওয়ামী লীগ আর ওই আন্দোলনে যুক্ত ছিল, এমনকি ছাত্রলীগের অনেক সদস্য পদত্যাগ করেছে এবং যোগ দিয়েছে আন্দোলনে, রাইট? এমনকি আওয়ামী লীগের ধরেন বাবা মা আওয়ামী লীগের রাজনীতি করে, সন্তান এই আন্দোলনে যুক্ত, এরকম অসংখ্য ঘটনা আছে। কারণ ইলেকশন করেছে ইয়েতে, তাই না? আমি বলি যে এটা হচ্ছে কি আমরা আমাদেরকে ঘায়েল করার জন্য আমাদের জাতিগত কোড ব্যবহার করা হয়েছে। মানে কি, এত তরুণের মৃত্যুর জন্য তো কেউ বাংলাদেশের মানুষ কখনোই এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না, কোনোদিনও করেও নি বাংলাদেশের মানুষ। সেইভাবে করে আমাদেরকে ওই আন্দোলনে যারা মানুষ সামিল হয় সেই ব্যবস্থা, সেটাই মেটিকুলাস ডিজাইনের অংশ। আমার পয়েন্ট সেখানে না। তাই আমি একটা সাধারণ মানুষ, আমি তো যুক্ত হব। আমি যখন দেখবো আমার সন্তানকে হত্যা করছে আমার দেশের পুলিশ, আমি কি ঘরে বসে থাকবো নাকি? নিশ্চয়ই নয়। কিন্তু আপনারা যারা শিক্ষক নেটওয়ার্ক, দেখুন আপনারা তো সংখ্যায় কম, কিন্তু আপনারা তো খুবই ইনফ্লুয়েন্সিয়াল, সবার উপর আপনাদের ইনফ্লুয়েন্স আছে, রাইট? এবং যখন আপনাদেরকে সামনে দেখবে তখন কি কেউ ভাববে, ধরেন আপনি একজন একটা প্রগতিশীল অংশের লোক, কিন্তু আপনি জঙ্গিদেরকে, ইসলামিস্টদেরকে সমর্থন করবেন, আপনার কথার মধ্য দিয়ে তারা সমর্থন পাবে, এটা কি কেউ কল্পনা করতে পারে? সমর্থন করেছে এরকম আমাকে একটা প্রমাণ দেখান, আপনি তো ধরে নিচ্ছেন। একটাই ব্যাপার হলো যে আন্দোলনে সবাই ছিল, ওর মতো ইসলামিস্টও ছিল, লেফটরাও ছিল। আচ্ছা দেখি তো সুমি খান কি বলেন এটার উত্তরে। সুমি খান একটু বলুন যদি আমাকে। একটা শেষ পয়েন্ট বলে শেষ করি, যে আপনারা দুজন সহ-আলোচক যেটা বলছেন যে একটা খুবই বিভীষিকাময় চিত্র এবং একটা বিরাট ষড়যন্ত্র, এবং ইউনূস সরকার মানে আওয়ামী লীগকে উৎখাত করে সবাই একটা পাপ করেছে, এখন সে পাপের ফল ভোগ করছে। এখন আপনারা কি সামনে দেখেন না যে একটা ইলেকশন হবে? আপনারা কি দেখেন না সেটা একটা ফেয়ার হওয়ার চান্স আছে? আপনারা কি দেখেন না সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আসতে পারে এবং দেশটা 2 বছরের জন্য ঠান্ডা থাকতে পারে? সেটা কি দেখেন না, নাকি আপনারা পুরোটাই হতাশ? এবং আপনারা মূল রাজনীতি, আমার প্রশ্ন দুটো, একটা যে মূল রাজনীতিতে আবার ফিরে আসার জন্য আপনারা কি ভাবছেন? এই ষড়যন্ত্রমূলক কথাবার্তায় চালিয়ে যাবেন বিদেশ বসে, নাকি আপনার কি মনে হয় ইলেকশন হবে? আমি বিশ্বাস করি ইলেকশন হবে, আমি বিশ্বাস করি ফেয়ার ইলেকশন হবে, এবং বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশটা 2 বছর ঠান্ডা থাকবে। আমি একটু আমার গবেষণায় মনোযোগ দিতে পারবো। এটা যদি আমি বিশ্বাস ধরে না গাই তাহলে আমার অস্তিত্ব টিকে থাকে না। আমি ফেল করলে স্বীকার করবো যে এটা হয়নি, যেমন জুলাইয়ের আন্দোলনের ফলাফল যেমন বলেছিলাম সেটা হয়নি। হামিদুল হক, তাই যদি হয় আপনি চমৎকার, আপনি আশা করছেন নির্বাচন হবে, কেন আমরা দেখছি না, এটা নিয়ে আপনার খুব চমৎকার। একটি ঐতিহাসিকভাবে রাজনৈতিক ভূমিকা পালনকারী একটি সংগঠন
৭৩ বছরের একটি রাজনৈতিক সংগঠনকে আপনি একেবারে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাদের সমর্থন কি না কি কিচ্ছু দরকার নাই, বাড়ি ঘর নিশ্চিহ্ন করে এক একজনকে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত দিচ্ছেন না, আর আপনি বলছেন ফেয়ার নির্বাচন? হাউ ক্যান ইউ? আপনি একজন সোশিওলজিস্ট বলে ক্লেম করছেন, শিক্ষক হিসাবে ক্লেম করছেন, সরি টু সে, মাই অ্যাপোলজি। আমি তো আপনাকে ওই জায়গাতে আপনার ভূমিকা প্রশ্নবিদ্ধ দেখতে পাচ্ছি, কেননা আওয়ামী লীগ তো সব, আপনি সব স্ক্রিনশট আছে, তাহলে আপনি ফাইল খুলেন, ইন্টারনেট খুলেন, আপনি সবগুলো হচ্ছে গিয়ে আর্কাইভ খোলেন, কবে, কখন, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনার আওয়ামী লীগ রাজনীতিতে আসতে দেয়নি? হ্যাঁ, জামাতকে নিষিদ্ধ করেছে। জামাতকে নিষিদ্ধ করার কারণ আছে, কারণ যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন অপরাধ প্রমাণিত হয়েছে, ৭১ জামাতের গণহত্যা, মানবতা বিরোধী তাদের অবস্থান এবং তাদের অপরাধগুলো, গণধর্ষণ, গণহত্যা এবং নারী নির্যাতন, অগ্নিসংযোগ, এই অপরাধগুলো যখন লিগেলি ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট 1972, যেটা পৃথিবীতে একমাত্র বঙ্গবন্ধু এই আইনটা করে গেছেন, পৃথিবীর কোথাও কোন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী আদালতে এতটা আপনার ন্যায়সঙ্গতভাবে আইন নেই। কেননা এই আইনে, অন্য আইনগুলোতে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার হচ্ছে, এখনো খুঁজে খুঁজে নিয়ে ওদের সংযুক্ত যারা ছোট তখন জন্মানো শিশু থাকলে তাকেও আইনে ঝুলাচ্ছে। তাদের আমি এত ক্লেম করেন না, যেমন ক্যাঙ্গারু আদালত এবং স্কাইপ কেলেঙ্কারি, এসব ভিন্ন মত আছে। আপনি আমাকে শেষ করতে দিন, কারণ আপনার কথারই জবাব দিচ্ছি আমি। আপনি তো ভীষণ আত্মবিশ্বাসী এই সরকারের উপর, এই জন্য আমি পয়েন্টে সরকারের উপরে না, এটা একার সরকার নির্বাচনের এই জন্য বলছি, আওয়ামী লীগ আমলে একমাত্র জামাতকে নিষিদ্ধ করার পিছনে আইনগত আপনার যে ধারাগুলো আছে সেই ধারা অনুযায়ী ওদেরকে যখন বঙ্গবন্ধু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধু ওদের যারা অপরাধ সরাসরি প্রমাণিত হয়েছে, ঘাতক যারা, তালিকা করে বুদ্ধিজীবী হত্যা মঈনুদ্দিন থেকে শুরু করে তারা প্রত্যেকে, এবং রাও ফরমান আলীর ডায়েরি, এই পাক সেনাবাহিনীর যে হচ্ছে গিয়ে গোয়েন্দা প্রধান তার ডায়েরি, এগুলো সবগুলো নিয়ে তালিকা করে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে, সাক্ষী আদালতে দিয়েছে। এগুলো প্রত্যেকটা সাংবাদিক, আপনার বন্ধু স্বজন, আপনি তো তখন ঢাকাতেই ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, অনেক শিক্ষাবিদও গেছেন কোর্টে, প্রকাশ্যে বিচার প্রক্রিয়া ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে হয়েছে, প্রমাণ হয়েছে, তখনই সাজা হয়েছে। তাহলে অন্য কোনো দলকে যখন নিষিদ্ধ করেনি, এদের অপরাধ হয়েছে বলে ধারাবাহিক অপরাধের মধ্যে দিয়ে এরা, যদি জিয়াউর রহমান 79-এ আপনার গোলাম আজমকে নাগরিকত্ব না দিত, যদি জামাতের রাজনীতি উনি সেই আবারও বৈধ করে না দিতেন, তবে কি দেশে জামাতের সেই গুপ্ত হত্যা, রক কেটে গলা কেটে হত্যা, নিরীহ ছাত্র ইউনিয়নের শাহাদাতকে আপনার হচ্ছে গিয়ে চট্টগ্রাম কলেজে 1984 সালে হত্যা ধারাবাহিকতার মধ্যে দিয়ে এসেছে। তাহলে আপনি চাইছেন যে, আপনি দোষী করছেন, যে দায়ী করছেন আওয়ামী লীগকে, যে ওরা হেফাজতের সাথে চুক্তি করেছে, জামাতের সাথে গোপন চুক্তি করেছে, জামাতের সাথে গোপন চুক্তি করেছে দায়ী করছেন, তার মানে জামাতের সাথে চুক্তি করাটা অপরাধ। চমৎকার, তাহলে জামাতকে দেশে বৈধতা দেওয়াটাও নিশ্চয়ই অপরাধ। তাহলে যারা ওসামা বিন লাদেনের সাথে তার বডিগার্ড হয়েছিল, তারা এসে যখন ঢাকাতে প্রেস কনফারেন্স করে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান বলে বলে প্রকাশ্যে মিছিল করেছে, তারা যখন আমার মতো সাংবাদিককে গ্রেফতার করে জেলে নিয়েছিল, যে তালেবান কোথায় জানো, 2002 সালে এরকম শাহরিয়ার কবিরদেরকে গ্রেফতার করে জেলে নিয়েছিল, তখন একটা মাহফুজা নাম থেকে শুরু করে মতিউর রহমান থেকে শুরু করে, যেহেতু আমি ডেইলি স্টার গ্রুপের পত্রিকাতে কাজ করি, তারা তখন একটা সোশ্যাল ভয়েস ছিল। আজকে না মাহফুজা নামের ভয়েস, না মতিউর রহমানের ভয়েস, তারা বরঞ্চ সবাই মিলে মেটিকিউলাস প্ল্যানের অংশ হয়ে একটা গণতান্ত্রিক সরকারকে নামালেন ফ্যাসিস্ট বলে। গণতান্ত্রিক সরকার বলে গণতান্ত্রিক সরকার ছিল, অবভিয়াসলি গণতান্ত্রিক সরকার। আপনি তো আইনগতভাবে দেখাতে পারছেন না। ইলেকশন, এগুলো তো চালাকি কথাবার্তা, এগুলো বললেন না প্লিজ।
না, আপনি আইনগতভাবে দেখান ওরা গণতান্ত্রিক ছিল না। প্রথম ইলেকশনটা ঠিক ছিল, তিনটা ইলেকশন তো আদালতে দেখান। আপনি তো মুখে বললে হবে না। আমি আপনাকে এই উদাহরণও দিলাম, যখন আপনার ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে ৭১-এর ঘাতকদের বিচার হচ্ছে, কতটা স্বচ্ছতার সাথে ওনারা আরাম করে চেয়ারে বসে সম্মানের সাথে একটু কম বলেন। আজকে দাঁড়াতে দিচ্ছি না। আজকে আসাদুজ্জামান নূরকে উনি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গেছে, ওনাকে মারধর করছে একজন সম্মানিত। তাহলে আজকের সরকারকে আপনি ভীষণ সম্মান করছেন, 0% রিগ্রেট নাই, একদমই নেই। 0% রিগ্রেট হলো আমার আন্দোলনে অংশ নেওয়া 5 আগস্ট আন্দোলনে আপনি অংশ নেওয়াটা কেন রিগ্রেট থাকবে না? এই আন্দোলনটা আপনি নামিয়ে আজকে উমামা পর্যন্ত পদত্যাগ করতে হচ্ছে, ওদের রিগ্রেট আছে। প্রতিটা নারীকে আপনার নীলা ইসরাফিলকে কি পরিমাণ ক্ষমতায় এনেছেন আন্দোলন করে, কেন রিগ্রেট হচ্ছে না? সেখানেই আমার প্রশ্ন, সেখানেই আপনার ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকুক। আমার 0% রিগ্রেট আমি, যেমন ধরেন যে ডক্টর নুরুন নবী উনি বীর মুক্তিযোদ্ধা, উনি একটা কজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন, আমি তাকে অবশ্যই স্যালুট শ্রদ্ধা জানাই সব মুক্তিযোদ্ধাদের। উনি কি কোনো কারণে কোনো রিগ্রেট করেন আজকে জীবনের শেষ বয়সে? কেন? কিসের জন্য এক ধরনের কজে একটা গণ আন্দোলনে অংশ করবেন? সরি, আপনি বলেন যে উনি কেন রিগ্রেট করবেন? করবেন না, আমি তো করতে বলছি না। আমি আমার একটা কজে আন্দোলনে যোগ দিয়েছি। আপনি যেটা করেছেন, একটা শান্তিপূর্ণ দেশকে আপনারা ধ্বংসস্তূপে পরিণত করেছেন। ওটাই শান্তিপূর্ণ দেশ ছিল। আমরা সাংবাদিকরা কারো চাকরি নেই, আমরা সাংবাদিকরা দেশে দেশে পথে পথে উদ্বাস্তুর মতো ঘুরছি, আমাদের মাথার উপরে ছাদ নাই। কেন আমরা কি করেছি? একটা প্রশ্ন করলে মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার সাথে সাথে প্রতিষ্ঠিত 4 জন সাংবাদিক অফিসে গিয়ে শুনে ওদের চাকরি নাই। Do you want to say আমি 2019 সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে কেন এসেছি সেই কাহিনী জানেন? আপনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে কেন এসেছেন ওই কাহিনী অবশ্যই, যদি সেটার পিছনে এই ধরনের কোনো থেকে থাকে, অপরাধ থেকে থাকে, অবশ্যই সেটা খারাপ। তার মানে এটা নয় কেন আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, ঢাকা সাংবাদিক ইউনিয়নে জাপানপন্থী তো অসংখ্য লোক, বিএফইউজিতে জামাতপন্থী অসংখ্য লোক, এরা প্রেস ক্লাবের সাথে সাথে আপনার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির আজকে কতজন সাংবাদিক জেলে? কেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত উনি কি অপরাধ করেছেন? কেন কারাগারে থাকবেন? ওদের সদস্য পদ পর্যন্ত কারাগারে কি প্রসেসে নেওয়া হয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। না, কেন আপনাকে বাংলাদেশের সাংবাদিকতাকে, গণমাধ্যমকে পেশাটাকে নষ্ট করেছেন উনার মতো লোকেরা। কেন আওয়ামী লীগ আমলের 15 বছরে আমার নিজের চাকরি ছিল না, আমি নিজে চাকরি পেয়েছি, চাকরি থেকে আমাকে চাকরি করতে দেয়া হয় নাই, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি, সেগুলো ব্যক্তিগত রোষ থেকে, জিঘাংসা থেকে। আমি কখনো আওয়ামী লীগ করিনি, 0% বেনিফিশিয়ারিও না, বরঞ্চ লুজার। কিন্তু আমার কথা হলো নীতিগতভাবে কখনো আওয়ামী লীগের শাসন আমলে গণমাধ্যম কি প্রশ্নবিদ্ধ হয়েছে? খালেদা জিয়া যখন প্রেস কনফারেন্স ডেকেছে, একটা লাইন, খালেদা জিয়া যখন প্রেস কনফারেন্স ডাকতেন, ক্যান ইউ রিমেম্বার, অথবা আপনার সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেন তো একটা প্রশ্ন খালেদা জিয়াকে প্রশ্ন করতে পেরেছে কেউ? উনি যা বলবেন পুতুলের মতো আমরা সব সাংবাদিকদের কনফারেন্সে কি হতো আমরা জানি না, ওখানে কি কোনো প্রশ্ন হতো? ওনাকে যখন সুরক্ষা দেওয়া হলো, আপনি দুটো কথা আমাকে বলতে দেন। তখন উনি প্রশ্ন করলেন পুলিশকে, গোপালে গোপালে বলে গালাগাল করলেন তার এলাকা ধরে, এবং ওনার ছোট কনিষ্ঠ পুত্র মারা গেল। শেখ হাসিনা দেখতে গেছেন একজন এক্সিস্টিং প্রাইম মিনিস্টার, তার বিনয়, তার ভদ্রতা, তার মানবিকতা ঘন্টার পর ঘন্টা গেটের সামনে দাঁড় করিয়ে রেখে পাঠিয়ে দিল। তারপরও বিএনপি ধোয়া তুলসী পাতা, চমৎকার। তারপরও শেখ হাসিনাই অপরাধী কেন? কারণ উনি মানুষকে ভালোবেসেছেন, কারণ উনি মানুষের উন্নতির জন্য কাজ করে গেছেন, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, নারীদের নিরাপত্তা করে গেছেন। কোটা তো উনি বাতিলই করেছেন। কিন্তু ওই যে ব্লেম গেম খেলতে হবে, ওই যে একটা দেশকে ধ্বংস করতে হবে, ওই যে আমেরিকা অনেক কিছু চায়, আপনি একজন শিক্ষক হিসেবে আপনি যদি বিবেচনা বোধে না নেন, এটা জাতির দুর্ভাগ্য ছাড়া তো আর কিছু না। আপনিও সাংবাদিক, আমি সাংবাদিক, আমি একেবারে বলছি, পয়েন্ট টু পয়েন্ট বলছি, এক্সপ্লিসিটলি বলছি। আপনি তাহলে আমাকে এক্সপ্লিসিটলি ভেবে পয়েন্টগুলো বলতে হবে। আমরা সাংবাদিকরা কি অপরাধ করেছি? কেন আমরা দেশে থাকতে পারবো না? কেন আমাদেরকে জেলে নেওয়া হবে? কেন আমাদের নামে এতগুলো অপরাধের আমাদের তালিকা করে হচ্ছে গিয়ে ইয়ে করে দেয়া হবে? আমরা কি অপরাধ করেছি? হত্যা মামলার আসামি আমরা কি হত্যা করেছি? কাকে হত্যা করেছি? কেন হবে সেটা? কেন হবে? রাজনীতি
করে থাকে, গাজী গ্রুপের সব ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে। সালমান এফ রহমান অপরাধী, 60,000 ওনার ওয়ার্কার আজকে পথে। এদের জীবন জীবিকা কোথায়? এস আলমের ব্যাংকের যারা আছে সবাই কাঁদছে, এতজন চাকরিচ্যুত হয়েছে, শত শত হাই অফিসিয়াল চাকরিচ্যুত, ওদের পরিবার খাবে কি? এস আলম অপরাধ করেছে, পৃথিবীর কোন দেশে হয়েছে কি? ইমরান খান কারাগারে। ইভেন পাকিস্তানের কথা আমরা বলি, পাকিস্তানেও কি এরকম দুঃশাসন কেউ করেছে? এখন বাংলাদেশে যেগুলো করছে, পাকিস্তানের আর্মির বড় কর্মকর্তারা এখানে এসছে, ঢাকা এসেছে, দুটো জাহাজে করে। এখন যেটা হচ্ছে, আপনি কি এতটা নিরাপদ মনে করছেন নিজেকে? এখন যেটা হচ্ছে, আমি একই রকম আপনার মতো করে সমালোচনা করি। সুলতানা রহমান আমার ফেসবুক প্রোফাইলে আমি কি কি লিখি উনি দেখেন, আমাকে সরকারের ডিফেন্ডার হিসেবে ভাববেন না। দ্যাটস হোয়াই আই এম আস্কিং। জিরো রিগ্রেট হলো আমার আন্দোলনে অংশ নেওয়া নেই, সেই জায়গাটা আপনি বুঝতে পারছেন না। আমরা তো 90-এর আন্দোলনে অংশ নিয়েছিলাম। একজন স্বৈরাচারী সরকার দীপালি শাহ থেকে শুরু করে গুলি করেছে ছাত্রদের মিছিলে, একটা মানুষের নিরাপত্তা ছিল না। আপনি কি সেই পরিবেশ কি ছিল শেখ হাসিনার আমলে? ক্যান ইউ ক্লেম দ্যাট? শেখ হাসিনার আমলে, এরশাদের আমলে এরশাদকে বলা যেত তুই স্বৈরাচার, শেখ হাসিনার আমলে স্বৈরাচারকে স্বৈরাচার বলা যেত না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। স্বৈরাচারকে স্বৈরাচার কি হিসাবে বলবেন আপনি? কোথায় কেউ, কোন টেলিভিশনে, কোনটা? সব তো আছে অনলাইনে। কখন ক্রিটিসিজম করেনি শেখ হাসিনা? 2018 সালে ক্রিটিসিজম করা গেছে, এগুলো যায়নি। ফুটেজ আছে টেলিভিশনে। আমি একটা করে উদাহরণ দিই। 2018 সালে রোড সেফটি মুভমেন্ট হলো, আল জাজিরাকে শহীদুল আলম বললেন যে এটা আসলে একটা ইস্যুতে হলেও এখানে জনগণের একটা বিক্ষোভ আছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, ওনাকে রাতের বেলা উঠিয়ে নেওয়া হয়েছে। এটা অন্য কেস, এটা তখন সবাই জানে ওনাকে কি ঘটনায় উঠিয়ে নেওয়া হয়েছে। এই যে আজকে মেটিকুলাস প্ল্যানের নেপথ্যে, এটা সেই তখন থেকেই এই মেটিকুলাস প্ল্যানগুলি হচ্ছিল এবং আল জাজিরাতে পরিকল্পিতভাবে কিছু নিউজ, মিথ্যা নিউজ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার মতো 10 জন আমরা মনে করি যে এই সরকারটা আমার সরকার না, সে জনবিরোধী সরকার। সেটা তো আপনারা বলেছেন অনেকে, আমি নিজেও সমালোচনা করেছি, এখনো করি। আওয়ামী লীগ আমরা যদি মনে করি যে আমি একটু ইন্টারন্যাশনাল লবি করে এই সরকারকে, মাঠেও আমি কাজ করব, আমি দেশের ভেতরেও কাজ করব, ইন্টারন্যাশনালিও কাজ করব। তার মানে এটা না, সেটাকে আপনি কি স্ট্র্যাটেজিক বলতে চান? দোষ না, স্ট্র্যাটেজিক কেন বলছে? কেন মানছেন না আপনি? কেন মানছেন না? চিফ জাস্টিস থেকে শুরু করে আপনার আদালতে গিয়ে সবগুলো বিচারপতিকে নামিয়ে দিয়ে 4 জন বিচারপতির সই জাল করে একটা অর্ডার করিয়ে নিয়ে চমৎকার করে আপনি ক্ষমতাটা দখল করে ফেলবেন। তারপর বলবেন আপনি যে একজন এক্সিস্টিং প্রধানমন্ত্রীকে কমান্ডোদেরকে নিয়ে পার্শ্ববর্তী দেশে আপনি পাঠিয়ে দিয়ে বলবেন এই তো উনি পালিয়ে গেলেন। একের পর এক শোনেন, দোষারোপ করলে শেষ হবে না। এক্সিস্টিং বিচারপতিকে ঘাড়ে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে না? সাধারণ মানুষ, রিকশা চালকরাও বোঝে, তারা সব কথা বলছে আজকে। আপনি কি সিনহা সাহেবের কথা ভুলে গেছেন? জাস্টিস সিনহা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে গোপনে মিটিং করেছিল, সেটা প্রমাণিত। ওনার বিরুদ্ধে প্রমাণ হয়েছে, ওনার বিরুদ্ধে করাপশন, কত কোটি টাকা নিয়েছেন, প্রমাণিত হয়েছে এবং এখনো বলছে সেটা। ক্যান ইউ রিমেম্বার? এখন ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদর্শন শেখ হাসিনা সরকার করেছে, উদাহরণ সৃষ্টি করেছেন। নো, তার আগে থেকে। আর আপনি যে জামাত বিএনপির কথা বললেন ড্যাশ দিয়ে, 2001 থেকে 5 জামাত বিএনপি সরকার একসঙ্গেই ছিল এবং সংখ্যালঘু নিপীড়ন, নির্যাতন, আমরা তখন জেলে ছিলাম, শারিয়ার কবির জেলে ছিলেন, মুনতাসির মামুন জেলে ছিলেন এবং আপনার বিদেশি জাইবা মালেক সহ 2 জন বিদেশি সাংবাদিককে অ্যারেস্ট করা হচ্ছে। কোনো কথা বলতে পেরেছিলাম কি? 2001 থেকে 4 আমরা দেখেন তো, আমরা এক্সপোজ করেছি ওদেরকে, ওদের চরিত্র। সাতকানিয়া জামাতের রাম রাজত্ব আমি হেডলাইন দিয়েছি। তারপর যখন আপনার মেক্কা শিপ নিয়ে লাদেন যখন চট্টগ্রামে গেছে, আমি যখন সেই তথ্য সংগ্রহ করতে গেছি, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, বলেছে ইফতারের দাওয়াত। হ্যাঁ, ইফতারের দাওয়াত বলে অ্যারেস্ট করে আমার বাবা দৌড়তে দৌড়তে পুলিশ অফিসে গেছে যে আমাকে তো পাকিস্তান সরকার অ্যারেস্ট করেছিল। এখন তো আমরা অনেক কষ্ট করে এই দেশটা এনেছি, স্বাধীন দেশ, স্বাধীন সরকার। কতক্ষণ চলবে? আমার ছোট বাচ্চাটার 104 করতে হবে। হ্যাঁ, আজকে ডক্টর ফাহমিদুল হক, ধরেন আজকে যদি আমরা দেখি যে যা হচ্ছে, হ্যাঁ, মানে কথা আমি আজকে গাছ লাগাচ্ছি, এখন আমি যদি আপেল গাছ লাগাই আমার আপেল হবে, কমলা লাগালে কমলা হবে। তো আন্দোলনে যে গাছ লাগিয়েছিলেন ফল তো সেটাই হচ্ছে নাকি? তো গাছ লাগাবেন, ফল দায়িত্ব নিবেন না, এটা কি হয়? ফলের দায়িত্ব নিচ্ছি কি অর্থে?
এই সিচুয়েশন, যেটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হয়েছে, সেটা যাতে না হয় সেজন্য যথাসাধ্য চেষ্টা করছি। সেজন্য নানান ভাবে নানান উদ্যোগের মধ্যে আছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে যেন গণতন্ত্র ফিরে আসে সেটার জন্য কথা বলছি, কাজ করছি। এবং প্রতিটা দুর্ঘটনা, প্রতিটা অনভিপ্রেত ঘটনার জন্য কথা বলছি। এখন এটা যদি বলেন যে তার মানে আন্দোলনটা ভুল ছিল, আমি সেটা মানব না। আন্দোলনটায় সব আওয়ামী লীগের বাইরে সকল মানুষের একটা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। এবং সুলতান, আপনিও বলেছেন যে অনেক আওয়ামী লীগারও এতে যুক্ত হয়েছেন দেরিতে। সেই আকাঙ্ক্ষাটা মানুষের কি ছিল? সেই আকাঙ্ক্ষাটা ছিল কোটার বিরুদ্ধে। সেই আকাঙ্ক্ষাটা সরকার পতনের ছিল না। না না, এটা সরকার পতনে গেল কেন? এক দফায় চলে গেল কেন বলেন আপনি? এটা একটা সরকার যখন চেপে বসে তখন সরকার পতনের আন্দোলন সরকার পতনের আন্দোলন জুলাইয়ের আগে বললেন না কেন? এটা এই হঠকারী জায়গায় নিয়ে গেলেন কেন? বলতে দেন। বলেন। জুলাই কেন? আমার তো 2018তেই মনে হয়েছিল রোড সেফটি মুভমেন্ট কিংবা কোটা সংস্কার আন্দোলন এগুলো থেকেই যে কোনো সময় সরকার বিরোধী আন্দোলনের টার্ন নিবে। এটা একটা স্ফুলিঙ্গ হওয়া বাকি মাত্র। কারণ আওয়ামী লীগ সরকার তখন বেশ কয়েক বছর ধরেই একটা ব্যাড গভর্নেন্সের মধ্যে ছিল, রিপ্রেশনের মধ্যে ছিল। আপনি সাংবাদিকতার কথা বললেন। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে 2011 সাল থেকে শুরু করে আমি একটা কাউন্ট করেছিলাম RSF এ, একবারও সাংবাদিকতার যে সূচক প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেখানে একবারও ইমপ্রুভমেন্ট হয়নি, প্রতিবারই পিছিয়েছে। RSF দিয়ে তো বাস্তবতা বিচার করতে পারবেন না, সরি টু সে। আমাকে একটা তথ্য দিয়ে তো প্রমাণ বলতে হবে জিনিসটা। আপনি বলছেন আপনি মানছেন না, কিন্তু আমার কাছে তথ্য আছে, আমি সেই অর্থে বলছি। এবং RSF গ্রহণযোগ্য, বাস্তবতা তো সেটা না। ওটাতে আর বিএনপি জামাতের পয়সায় হয়নি, যার পয়সাতেই হোক, বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতা ভিন্ন আপনি কিভাবে বলেন? আপনি আরেকটা তথ্য দেন। এখন আমরা তো সবসময় একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করি, আপনিও তাই করবেন, ডক্টর নুরুল নবী তাই করবেন। যখন অগণতান্ত্রিক একটা জিনিস বাড়তে একটা জায়গায় একটা ভয়ঙ্কর বিভীষিকার জায়গায় চলে গেছে, তখন সে আন্দোলনে যুক্ত হওয়ার মধ্যে আমি বিএনপি পন্থী সাংবাদিকেরও চাকরি তো যায়নি। যখন একটা বাসে আগুন লাগে, যাত্রীদের কাজ হলো বাস থেকে নামা প্রথমে, তারপরে পরের ট্রান্সপোর্টটা ধরা। এর মধ্যে সেই কাজটা কঠিন হয়ে যেতে পারে, সেই কাজটা সহজ হতে পারে, কিন্তু বাস থেকে প্রথমে নামতে হবে। আগুন লাগা একটা গভর্নেন্স উদাহরণ। এখন দেশের মধ্যে আগুন লেগে গেছে, দেশ এখন যা তা অবস্থায় চলে যাচ্ছে। তাহলে দেশ থেকে আবার নামান, তাহলে বাস থেকে আবার নামেন। আপনি তো চলে এসেছেন এখানে, তাহলে দেশ থেকে কি 14 কোটি 16 কোটি জনগণকে নামাবেন এখন? আমি চলে এসেছি আজকে না, আমি চলে এসেছি 2019 সালে। ঠিক আছে, নাম্বার 1। আপনি গেছেন হয়তো 5 আগস্টের পরে, অনেকেই গেছেন। 16 কোটি জনগণকে নামাতে পারবেন? আমরা একটা ইলেকশনের জন্য কাজ করছি, কথা বলছি। ইলেকশনটা হোক, আপনারা আওয়ামী লীগকে বাদ দিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে। এবার এই পয়েন্টে আসছেন, আমরা যেহেতু অনেক ইস্যু এসে গেছে, এই পয়েন্টটা আমি বলি। ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয়, আমার এই বইটাই আপনি পাবেন, জুলাই জাগরণের দিন। সেই সময়ে আমি লিখেছিলাম যে মতাদর্শ দিয়ে ইয়ে করতে হয় না, নিষিদ্ধ করার মধ্য দিয়ে হয় না, জামাতকে নিষিদ্ধ করেও লাভ হয়নি। আমি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, ঠিক আমি নতুন করে কিছু লিখতে চাই নাই, কারণ লিখে লাভ নেই। আমি ওই ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ার সময় যা ভেবেছিলাম, লিখেছিলাম, সেটাই আবার শেয়ার করি ফেসবুকে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার ঘটনাটা আমার সাই নেই, এটা আমি অ্যাপ্রুভ করি না। 32 নম্বরে ভাঙ্গার ব্যাপারে আমি অ্যাপ্রুভ করি না, আমি লিখে জানিয়েছি সেটা। কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিকে যে ঘাট ধরে নামা হলো, বঙ্গবন্ধু আমারও পছন্দের মানুষ, যদিও তার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা আমি ক্রিটিক করি, কিন্তু স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমি তাকে অবশ্যই খুবই খুবই হাই রিগার্ড করি। বঙ্গবন্ধুর মূর্তিটাকে নামানোটা আমার দুঃখ লেগেছে, কিন্তু এটা কিছু করার ছিল না। কারণ হাসিনা তার যত করাপশন, যত ব্যাড গভর্নেন্স, সেটাকে বঙ্গবন্ধুকে সামনে নিয়ে রেখে করেছেন। ফলে মানুষের ক্ষোভ যদি থাকে, হাসিনা তো পালিয়ে গেলেন, সামনে যেটা মূর্তি আছে সেটাকে নামানো হবে। যে কোনো
গণ আন্দোলনের পরে গণ আন্দোলনের আগে একটা মূর্তি তৈরি করা হয় প্রচুর, এবং গণ আন্দোলনের পরে সেই মূর্তিকে নামিয়ে। তবে বলে দেখুন, এই যে ডক্টর ইউনূসও বলেন যে 32 নম্বর ভাঙা হয়েছে মানুষের ক্ষোভ থেকে। হ্যাঁ, সবাই বলে কাউকে পিটিয়ে মারা হচ্ছে মানুষের ক্ষোভ থেকে। এগুলো করে কি জাস্টিফাই করে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না তো। তাহলে কেন এখনো কেন জাস্টিফাই করেন? এখনো কেন জাস্টিফাই করছেন? আমি কাজ করছি না তো। আপনি তো বলছেন, এই মাত্রই তো বললেন যে শেখ হাসিনা যা করেছে সেটি বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙা হয়েছে কারণ শেখ হাসিনার কর্মকাণ্ডের ফলাফল, যেটা জাস্টিফিকেশন না। এটা আমি সোশিওলজিস্ট হিসেবে, একজন অবজারভার হিসেবে আমি রিজনটা ব্যাখ্যা করছি। আপনি রিজনটা নিতেও পারেন, নাও নিতে পারেন। আপনি কেন মনে করছেন এই রিজন? আপনি কেন ভাবছেন এটা মেটিকুলাস ডিজাইনের অংশ? না না, মেটিকুলাস ডিজাইন টার্মটা আপনারা আওয়ামী লীগের যারা আছেন এখানে, কিংবা আওয়ামী লীগ করেন না না, আওয়ামী লীগের সমর্থক যারা, যেমন নুরুন নবী ভাই তো উনি তো ছাত্রলীগ দিয়েছে। নবী ভাই একজন এনলাইটেড পার্সোনালিটি। নবী ভাই ছাড়া কথা বলেন না। নবী ভাই ইজ এ এনলাইটেড পার্সোনালিটি। উনি রেফারেন্স দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে কথাগুলো বলছেন। শুনেন, আমি তো এইভাবে ব্যাখ্যা বিশ্বাস করছেন না। না না, নুরুন নবী ভাইয়ের কথাটা আমি অতটা গ্রহণ করিনি। কারণ হলো, আপনি যদিও বলছেন যে উনার মতো বিচক্ষণ মানুষের কথা আমার শোনা উচিত, কিন্তু উনার যে ষড়যন্ত্র হিসেবে উনি যেটাকে পোর্ট্রে করলেন সেখানে যথেষ্ট এভিডেন্স নাই। উনি কেন করবে? সেটা তো সারা জগৎ করছে, সারা পৃথিবী করছে। বলেন, ট্রাম্প যে $1 মিলিয়ন কথা বললো, দেখেন মালয়েশিয়ার $1 মিলিয়ন আমার কাছে তো বলতে হবে যে $1 মিলিয়ন এই চ্যানেলে এসেছে। সরি, আপনি যে বলছেন হোলি আর্টিজানের, আপনি এদের এই যে জঙ্গি নিধনও, আপনি জঙ্গি সমর্থনেরও সমালোচনা করবেন, আবার ওদের সঙ্গে জামাতের সঙ্গে আপনি একটা অভিযোগ তুললেন, ওদের সঙ্গে গোপন একটা আতাত করেছে, আবার বলছেন ওদেরকে হত্যাটা বিচার বহির্ভূত হত্যা। আজম খান জামাতের রাজনীতি একরকম, মাহাতির মোহাম্মদ কতগুলি হত্যা করেছেন। জামাতের রাজনীতি একরকম, আইএসআই এর রাজনীতি আরেক রকম, অন্যান্য ছোট ছোট ইসলামী দলগুলোর রাজনীতি। আপনি যদি সব এক জায়গায় করে ফেলেন তাহলে আপনি বিশ্লেষণটা সব এক জায়গায় করার বিষয় নয়। একটা বান্ডল করলে হবে না। দেশ গড়তে হলে, জঙ্গি দমনের দিকে যেতে হলে জামাতের জঙ্গিবাদ, জামাতের সন্ত্রাসবাদ, আপনার আনসারুল্লাহ বাংলা টিমের সন্ত্রাসবাদ, শফিকুর রহমান তার ছেলে যে নতুন হিন্দাল যে দলটা করে আপনার সবগুলো বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলোকে পাহাড়ে পাহাড়ে নিয়ে ট্রেনিং করছিল, এতগুলো ছেলে নিখোঁজ হয়েছিল। শফিকুর রহমান আর তার ছেলে দুজনকে জেলে নেওয়া হলো, এখন দুজনই মুক্ত এবং দুজনে জামাতের আবার তাদের বৈধতা পেল, সবগুলো আপনার জন্য বৈধ হয়ে গেছে। তাহলে কি আপনি মনে করছেন যে এতগুলো অপরাধীকে ছেড়ে প্রথম সরকারে গিয়েই যখন সব অপরাধীকে মুক্ত বিহঙ্গের মতো ছেড়ে দেবেন, অপরাধের স্বর্গরাজ্য হবে না তো শান্তি রাজ্য হবে কি? আপনারা আন্দোলন করে একটি অপরাধের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছেন। আমরা আন্দোলন করেছি একটা সুন্দর সময়ের জন্য। দুঃখিত, সুন্দর সময়ের জন্য। সেটা যদি না হয় সেটার জন্য আমি দায়ী না। নবী ভাই এটার ব্যাখ্যা দিতে পারবেন, তিনি একজন বিচক্ষণ এবং অভিজ্ঞ একজন বীর। কিন্তু আমাকে এভিডেন্স সহ বলতে হবে যে এভিডেন্স সবই আছে, আপনি তো সার্চ দিলে সব পাচ্ছেন। ট্রাম্প তো সিআইএর সবগুলো গোপন তথ্য, আপনার মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য, সে এইভাবে দেখিয়ে, লিস্ট দেখিয়ে উনি বক্তব্য দিয়েছেন, আপনি নামান না সেটা। জাতিসংঘের প্রধান তিনি নিজেই বলেছেন যে ওনারা কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকি দিয়েছেন যে তোমরা আর মিশনে আসতে পারবে না, এবং তারা যদি মিশনে না আসে তাদেরকে এদের কথা মতো কাজ করতে হবে। তাহলে কি আপনারা একবারও 1400 মানুষ হত্যার কথা মানে অ্যাড্রেস করছেন না? 1400 মানুষ হত্যা কারা করেছে? 7.62 কি পুলিশের কাছে ছিল? এরকম নির্মম ভাবে যাদেরকে হত্যা করেছে পুলিশের কাছে গুলি ছিল না। ওটা তো আপনি হেফাজতের সমাবেশের মতো 50 জনের তালিকা বলে ফেলছেন। না না না, এটা আমি নিজে পড়েছি, জাতিসংঘের যে রিপোর্টটা সেখানে আছে। না, সেখানে তো আওয়ামী লীগের কর্মীরা আছে, পুলিশের সদস্যরা। হ্যাঁ, আপনি ছাড় দিতে যাচ্ছেন সেই দিনও আছে। না শোনেন, আমি এত মানে বায়াস লোক না, আমার কথা শুনেন। 1400 হলো 5 আগস্টের মধ্যে, 5 আগস্ট পর্যন্ত, তারপরের হিসাব জাতিসংঘ দেয়নি, এবং এটাও আমি রিকগনাইজ করি। সরকার তো হিসাব দিয়েছে, সেখানে 800 সরকারি হিসাবে 834 জন।
না না না, ওইটা এক একজন এক এক হিসাব দিয়েছে। আমি জাতিসংঘ বাংলাদেশ সরকার, পুলিশ এটা তো ধরবেন, মানে পুলিশ এটা বলতে বাংলাদেশ সরকারের, ডক্টর ইউনূস সরকারের হিসাব তো ধরবেন, অন্তর্বর্তীকালীন সরকার। 834 জন। না না শোন, আমি বলছি আমি এটা ভালো করে পড়েছি। জাতিসংঘ সেটাকে যোগ করেছে, তারপর অন্যান্য সোর্স গুলো যোগ করেছে এবং ক্রস চেক করেছে। জাতিসংঘ 1400 হতে পারে। জাতিসংঘ আমি কি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্রায় শেষের দিকে আসলে। এবং আমি বায়াস লোক না, আমি বলি 1400 মধ্যে শেষ দিনের যেটা 5 আগস্ট বা 4 আগস্টে, তখন কিন্তু পাল্টা হামলা শুরু হয়েছে। সেই দিন পুলিশ এবং আওয়ামী লীগের বেশ কিছু সদস্য শেষ দিনে আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে মারা গেছেন। সেটার মধ্যে এটা থাকতে পারে, কিন্তু 5 আগস্টের পরে যে আবার পুলিশ হত্যা, আওয়ামী লীগের সদস্যদের হত্যা, সেগুলোর কথা আমি বলছি না। কিন্তু ওরা অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে ভিডিওতে শিবিরের ছেলেরা বলেছে, জামাতের ছেলেরা বলেছে। রিপোর্টটা আপনি আবার একটু দেখবেন, এটা আমি আপনাকে দেখব না, আমি আপনাকে আন্ডারলাইন করে পাঠিয়ে দেব। আমি আপনাকে বলি 56 নম্বর অনুচ্ছেদ আপনি দেখবেন, আপনার চেক করে 56 নম্বর রিপোর্টের 56 নম্বর অনুচ্ছেদে আছে যে টোটাল 1400, যার মধ্যে অন্যরাও আছে, সব মিলিয়ে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, নাম্বারটা ইম্পর্টেন্ট না, 700 তো কম সংখ্যা নয় ভাই। একটা স্বাধীন বাংলাদেশে 700 মানুষ মারা গেছে, এবং সেগুলো সুষ্ঠু তদন্ত কোথায়? আমাকে বলেন, এই গত 1 বছরে সরকার কি সেগুলো সুষ্ঠু তদন্ত করেছে? কারা, কিভাবে এই 700 মানুষ মারা গেল, কোথায় রিপোর্ট? নো, একটি হত্যাকাণ্ডেরও তো আমরা কোনো তদন্ত রিপোর্ট দেখলাম না। কেন? ডক্টর ফাহমিদুল হক, আপনারা কি যেভাবে করে তখন রুখে দাঁড়িয়েছিলেন, আপনার কি মনে হয় না এখন সেরকম একটা রুখে দাঁড়ানোর আবার সময় এসেছে? ডক্টর ফাহমিদুল হক, রুখারুখির মধ্যে তো আছি। রুখারুখির আপনি তো ব্যক্তিগতভাবে আছেন, আপনার শিক্ষক নেটওয়ার্কে তো দেখি না। আমরা একটু নবী ভাইয়ের তাহলে একটু শেষ কথাটা শুনে আপনাকে ছেড়ে দিচ্ছি নবী ভাই। জি, আমি অধৈর্য হয়ে যাচ্ছি। হ্যাঁ নবী ভাই, আমরা একটু শুনতে চাই। ডক্টর ফাহমিদুল হক অনেক কথা বলেছেন, আমি সবগুলোর জবাব দেব না। মেনি অফ দেম বিয়ন্ড রেসপন্স। শুধু দুটোর কথা বলবো। উনি বলছেন ডক্টর ইউনূসের সরকারে নিরপেক্ষ নির্দলীয়ভাবে নির্বাচন করবে। এটা একটা ডাহা মিথ্যা কথা, ওনার সাংঘাতিক ভুল। উনি বাংলাদেশের ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, এখানে সমাজবিজ্ঞান, ওনার কোনো আইডিয়া নাই যে এই ডক্টর ইউনূস কি করছে। আমি যদি একটু একটু করে এক্সাম্পল দেই, উনি ক্ষমতায় এসে কি বললেন, আমার নিয়োগ দাদা সন্ত্রাসীরা। যখন সন্ত্রাসীদের সমর্থন কমে গেল, তখন উনি বিদেশে এক সাংবাদিকের সাথে বলছেন, আমি ছাত্রদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল গঠন করো। ওরা রাজি হয় নাই, আমি ইনসিস্ট করেছি, তারা রাজনৈতিক দল গঠন করেছে। তো সরকার প্রধান যখন একটা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক টাকা পয়সা দিয়ে কিংস পার্টি বলে তাদেরকে, তো সেই ইউনূসের আন্ডারে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? এটা গেল একটা। আরেকটা হলো, উনি ভেবেছিলেন যে এই ইসলামিক জামাত এদের সহযোগিতা নিয়ে ইলেকশন করবে, ওনারা সাপোর্ট করবে। ওনার একমাত্র অ্যাম্বিশন বা গোল হলো আজীবন ক্ষমতায় থাকা। 86 বছর বয়স, আর যে কয়েক বছর বাঁচবেন ক্ষমতায় থাকা। প্রথম ভাবলো ছাত্ররা তাকে ক্ষমতায় রাখবে আজীবন। সেটা যখন হলো না, তখন তিনি জামাতের উপরে নির্ভর করলেন। জামাত একটা আদর্শিক সংগঠন, যদিও তাদের আদর্শ অন্য ধরনের। যখন তাদের সাপোর্টার বাংলাদেশে 5 to 10% দেখলো, এর উপরে ভরসা করে তো ক্ষমতায় যাওয়া যাবে না, তখন উনি ভাবলেন যে লন্ডনে গিয়ে বিএনপির সাথে, এই বিএনপি কিন্তু এই সরকারের সমালোচনা করেই যাচ্ছিল এবং বিএনপিকে নিয়ে সময় দিচ্ছিলেন না ইন্টারভিউয়ের বা দেখা করার। সেই হঠাৎ করে 5.5 কোটি টাকা খরচ করে লন্ডনে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে তারেক জিয়াকে উনি অফার দিলেন প্রধানমন্ত্রী, আর তার বিনিময়ে সে হবে রাষ্ট্রপতি। এই দুইজনের যে এগ্রিমেন্টটা, দুইজনে কিন্তু ক্রিমিনাল। তারেক জিয়ার খুনের মামলার আসামি, তার জেল হয়েছে, এবং ফাঁকি দেওয়ার জন্য ইউনূস আসামি ছিল। তো তারা এগ্রিমেন্ট করলো। এর অর্থটা কি, যে উনি ক্ষমতায় থাকবে, তার জন্য যার সমর্থন পাবে তাকে, তার সমর্থন নিয়ে ইলেকশন করবে। আচ্ছা, তারপরে উনি এখন ভরসা করেছেন আমেরিকার উপরে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। ইলেকশন যদি হয়, আমাকে বলতে দাও, ইলেকশন কি হবে? ইলেকশন ম্যানিপুলেট হবে। আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ম্যানিপুলেট করে
যে দল তাকে সমর্থন করে তাকেই জিতাবে। যদি বিএনপি তাকে বলে যে আপনি রাষ্ট্রপতি হবেন, তাহলে বিএনপি কেসে জিতাবে। আর যদি ওই কি বলে ওই ছোকরাদের যে পার্টি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, উনি যদি মনে করেন যে তারা তাকে সাপোর্ট করবে, তাকে জিতাবে। অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। এটা হলো ইলেকশনের ব্যাপারে, যদি ইলেকশন হয়। উনি তো ইলেকশনের ডেট বারবার চেঞ্জ করতেছে। উদ্দেশ্য হলো দেশে একটা যুদ্ধ ভাব করে আমেরিকার প্রস্তাবটা রাখাইনের ওইখানে বাস্তবায়িত করে বার্মার সাথে যদি যুদ্ধ হয় বা যুদ্ধ ভাব হয়, তখন ওই ওজাতে ইলেকশন করবে। তো প্রথমত যদি ইলেকশন হয়, ইলেকশন নিরপেক্ষ হবে না। উনি ওনার যে দলকে উনি পছন্দ তাকে জিতাবে ম্যানিপুলেট করে। আর ওনার শেষ ভরসা হলো ইলেকশন যাতে না হয়। তো এটা গেল। আরেকটা প্রশ্নের জবাব আমি দিয়ে শেষ করব, সেটা হলো আমি আগেই বলেছি, আমার তো বয়স অনেক হয়েছে, আমি অনেক কিছু দেখেছি। আমি এই জন্যই বুঝতে পেরেছিলাম যে এই আন্দোলন হলো বাংলাদেশ বিরোধী আন্দোলন। রেজিম চেঞ্জ অনেকবার হয়েছে বাংলাদেশে, কেউ তো মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেনি। এমনকি মিলিটারি সরকার, এমনকি খালেদা সরকার যেটা বিএনপি জামাতের আতাত ছিল, তারাও করে নাই। এরা কেন করলো? আমি যে ষড়যন্ত্রের কথা বলেছি, সেই ষড়যন্ত্রের জন্য তারা মুক্তিযুদ্ধকে শেষ করে আমাকে বলতে দেন। আমি আপনি কথা বলছেন, আমি বলি না। আর এই যে 10 মাসে যে প্রতিদিন ঘটনাগুলো ঘটছে, একটারও সে প্রতিবাদ করে না, একটাকে নিন্দা করে না। ইউনূসের কথা বলছি। তা আমার কনক্লুশন হলো, বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা ফেইল রাষ্ট্র হিসাবে, মুক্তিযুদ্ধ বিরোধী রাষ্ট্র হিসাবে, সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে, এর জন্য দায়ী 3টা শক্তি। একটা হলো সেই এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, যাদের ফ্রন্ট ছিল এই কি বলে তথাকথিত সন্ত্রাসী, যাদেরকে বিপ্লবী বলা হচ্ছে। সেকেন্ড হলো বুদ্ধিজীবী মহল। আর থার্ড হলো অর্ডার অনুসারে, সেকেন্ড হলো আর্মি। তারা 5-6 বার বিশ্বাসঘাতকতা করেছে, তাদের দায়িত্বহীনতা তারা পালন করেছে। আর হলো এই ফাহমিদুল হকের মতো যারা বুদ্ধিজীবী, তারা ওই সময় না বুঝে, না জেনে, অথবা জেনে শুনে অতি আতেলগিরির জন্য হোক, তারা যে সমর্থন করেছিল, এই 3টা গোষ্ঠী এর জন্য দায়ী। আমি যারা এই সন্ত্রাসের তাদের যে ভুল, এটা যারা স্বীকার করে না এবং কোনো দায়ী দায়িত্ব নেয় না, তাদের সাথে আমি কথা বলি না। এই 10 মাস যাবৎ নিউ ইয়র্কে আমি আন্দোলন করতেছি ইউনিস সরকারের বিরুদ্ধে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদেরকে নিয়ে। ডক্টর ফাহমিদুল মতো কোনো লোককে আমি এসে শুনি, আমাদের কাছে এসে বলে না। কিছু কিছু লোক বলেছে ওনার মতো যে আমরা ভুল করেছি, কিন্তু আবার কিছু লোক যারা ভুল করেছে স্বীকার করে, ক্ষমা প্রার্থী, তাদেরকে আমরা নিচ্ছি, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ডক্টর ফাহমিদের মতো লোক যারা বলে আমার কোনো রিগ্রেট নাই, ভুল করি নাই, তাদের সাথে আমি কথা বলি না। আমি যদি আগে জানতাম যে উনি এখানে আসবে এবং ওনার এই ধরনের মানসিকতা, আমি আমার এই 2টা ঘন্টা সময় নষ্ট করতাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ ডক্টর নবী আপনাকে আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ডক্টর ফাহমিদুল হক, আপনি নিশ্চয়ই কিছু বলবেন? না, ভালো হলো, ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, তাহলে ওনাকে একটু আগে হলেও গেলেন। সেটা হলো যে আমিও আমার এই ইহজন্মে আমি কখনোই, আমি 2009-এ যখন আওয়ামী লীগ সরকার আসে খুশি হয়েছিলাম, অভিবাদন জানিয়েছিলাম। আমি আমার ইহজন্মে কখনো যেন যতটুকু বেঁচে থাকি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোলাবোরেশনে যেতে না হয়। আমি কখনোই জামাতিদের সঙ্গে কোনো ধরনের কোলাবোরেশনে যাব না। বিষয় হলো যে এই যে মুক্তিযুদ্ধের চেতনা, আমি এটা শেষ কথা বলে শেষ করি। উনি কিন্তু বিএনপিকে একটুও দোষারোপ করলেন না, অথচ সারা আওয়ামী লীগ আমলে বিএনপিকে দোষারোপ করে গেছেন। একজন বিএনপি মন্ত্রী হতেন, তথ্যমন্ত্রী সবসময় বিএনপি মন্ত্রী হতেন, বিএনপি বিষয়ক মন্ত্রী। আচ্ছা, শেষ কথা, আমি কথা বাড়াতে চাই না, অনেকক্ষণ হয়ে গেছে। এখন অনেকে 24 দিয়ে 71-কে রিপ্লেস করতে চায়, দেখা যায় দুঃসাহস করতে চায়। আমি মনে করি এই দুঃসাহসী কথা বলার মতো সুযোগ
করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। এটুকু বলে আমি শেষ করছি। জি, সুমি খান শেষ করবো, আপনার শেষ মন্তব্য জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই নবী ভাইয়ের প্রতি। এবং আমি ফাহমিদুল হক যেটা বললেন যে হ্যাঁ, আমরা সত্যি সত্যি কখনো আমার দেশ, আমার মাতৃভূমি, 30 লক্ষ শহীদের রক্ত স্নাত, 3.5 লাখ বীরাঙ্গনার রক্ত স্নাত, এই মাতৃভূমির সাথে যারা বিশ্বাসঘাতকতা করে, সেই জিঘাংসায় যারা উন্মুক্ত, এখনো উন্মত্ত ঘাতকেরা খোলা তরবারি হাতে বলুন, 7.62 রাইফেল হাতে বলুন, AK-47 নিয়ে বলুন, তারা তো উন্মত্ত গণধর্ষণে, হত্যায়। তাদের যতক্ষণ পর্যন্ত আমরা একাত্ম হয়ে দমন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার মাটি, আমার মাতৃভূমি ভয়ঙ্করভাবে বিপন্ন। আজকে আপনি ফাহমিদুল হক একজন সমাজ গবেষক বা বিশ্লেষক হিসেবে বা শিক্ষক হিসেবে, আপনাকে আজকে সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইরান, কাতার থেকে শুরু করে ইসলামী বিশ্ব বলতে যেটা বোঝা যায়, মুসলিম বিশ্ব বলতে যেটা বোঝা যায়, আরব বিপ্লবের হিস্ট্রি বলতে যেটা বোঝা যায়, মেটিকিউলাস প্ল্যান যেটা ট্রান্সপারেন্টলি বারবার বলা হচ্ছে, সেটাকে অস্বীকার করছেন। আবার আপনি একইভাবে আপনি সেই ধারাবাহিকতায় বলছেন আওয়ামী লীগের সাথে যেন আপনাকে কখনো এক হতে না হয়। প্রশ্নটা আওয়ামী লীগ, বিএনপি অথবা অন্য কেউ নয়। প্রশ্ন হচ্ছে আমার দেশ, সেই শকুনেরা, 71-এর সেই রক্তক্ষেক শকুনদের হাতে এখনো জিম্মি ভয়ঙ্কর ভাবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বন্ধু, আমাদের সকল, আমাদের বিচার বিভাগের উপরের স্তর থেকে একেবারে নিম্ন স্তর পর্যন্ত বিপদগ্রস্ত। সেই জায়গা থেকে দেশপ্রেম, মানবিকতা, দায়বদ্ধতা যদি এতটুকু থেকে থাকে, সেই জায়গাতে আমাদেরকে আমরা যদি এক হয়ে, আপনি বলছেন, আপনি ফেসবুকে লিখছেন বা আপনি পোস্ট দিচ্ছেন এগুলোর নিন্দা জানিয়ে, তাহলে নিন্দা জেনে একটা দুইটা পোস্ট, সেটা যদি আপনার মন থেকে হয়ে থাকে, দায়বদ্ধতা থেকে হয়ে থাকে, দায়িত্বশীলতা থেকে হয়ে থাকে, তবে তো আপনি বলবেন। আজকে একই সঙ্গে আপনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠিক হয়নি। আমি আপনাকে আগে বলেছি, এখনো বলছি, আমি আওয়ামী লীগ করি না, করছিও না। আপনাকে মিন করি না, আমি ভাইকে মিন করি। আমাকে মিন করে বলছেন, আমি বলছি না। আমি বলছি আপনার যদি নৈতিকতার জায়গা থেকে, আদর্শিক লড়াইয়ের জায়গা থেকে, আজকে অভিজিৎ বলুন, রাজীব বলুন, একটার পর একটা যে হত্যাযজ্ঞগুলো, দীপন বলুন, এই যে যারাই মেধার চর্চা করছে, সমাজকে যারা সচেতন করবে, বিজ্ঞান মনস্ক একটি সমাজ তৈরি করবে, তাদেরকেই তালিকা করে হত্যা করা হয়েছে। কারা করেছে? সঙ্গীত, সংস্কৃতি, সাংস্কৃতিক যে আপনার যে এগিয়ে যাওয়াটা সমাজের, নাটক সমাজের দর্পণ, সেই নাটক হচ্ছে শিল্পকলা পর্যন্ত। আমি শেষ করছি। আমার যতক্ষণ পর্যন্ত আমরা জিঘাংসার জায়গা থেকে, বিষদগারের জায়গা থেকে বেরিয়ে না আসবো, আমার মনে হয় সেই বিবেচনার জায়গায়, আত্মসমালোচনা, আত্মগ্লানি জায়গা থেকে আমাদেরকে একসাথে হতেই হবে। এখন আমাদের হাই টাইম, বড় বিপন্ন আমরা। ধন্যবাদ। সুলতানা, আমার সুমি আপার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, যে এক্সিস্টিং যে সিচুয়েশন, ভালো মন্দ যাই হোক, কে দায়ী সে জায়গায় করে, আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল যারা দেশে স্বাধীনতা এনে দিয়েছে, তারা তো এখন পলিটিক্সের বাইরে। তারা আবার রাজনীতিতে ফিরতে চাইলে কি করা উচিত? এখন যা যা করছে সেটা অব্যাহত রাখলে হবে, নাকি অন্য কোনো ভাবে ভাবা উচিত? আপনার কি মনে হয়? অবশ্যই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে তাদের যে ভুল ত্রুটিগুলো ছিল, ব্যর্থতাগুলো ছিল, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যারা ছিল, আমি মনে করি সারা পৃথিবীতে আওয়ামী লীগের প্রত্যেকটা কমিটি রিফর্ম করে, সেই কমিটিগুলোতে সত্যিকার অর্থে ত্যাগী নেতা যারা, সৎ নেতা যারা ছিলেন, শুধুমাত্র তাদেরকে নিয়ে কনভেনার কমিটি করে বাংলাদেশে দায়িত্বশীল একটা নেতৃত্ব, তরুণ প্রজন্ম যারা এখনো দেশে আছে, যারা এখনো দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তাদেরকে দিয়ে রিফর্ম করতে হবে। এবং সত্যিকার শেখ হাসিনা কি অবস্থায় থাকবেন? শেখ হাসিনা সহ নাকি বাদে? শেখ হাসিনা, উনি যেহেতু এখনো সভানেত্রী আছেন, ওনার বিরুদ্ধে তো উনি ক্রাইম করেছেন সেই প্রমাণ এখনো নেই।
ওনার বিরুদ্ধে যে মামলাগুলো করছে, হত্যা মামলাগুলো করছে, উনি নির্দেশ দিচ্ছে, বাই দিচ্ছে, সেই দিচ্ছে, কিন্তু যেটা আদালত থেকে বিচারকরাও বলেছে, সকলে বলেছে উনি ব্যক্তিগতভাবে ক্রিমিনাল কিনা, ব্যক্তিগতভাবে ক্রাইম করেছেন কিনা। অবশ্যই ওনার নেতৃত্বের একটা গুণ আছে, সেই নেতৃত্ব যদি হতে হয় যে ওনাকে সরিয়ে, উনি যদি সরে যান, সরে গিয়ে অন্য কাউকে নেতৃত্ব দিয়ে, সেও ভালো। যদি দায়বদ্ধতায় এসে নেক্সট জেনারেশন থেকে, পরবর্তী প্রজন্ম থেকে কাউকে নেতৃত্বে এনে তিনি একজন, যদি আজকে সোনিয়া গান্ধী সরে এসে রাহুল গান্ধীকে যদি কংগ্রেসের নেতৃত্বে আনতে পারে, অবশ্যই শেখ হাসিনা, তার পরবর্তী প্রজন্ম কতটা রাজনীতি সচেতন আমি জানি না, তারা রাজনীতি সক্রিয় নয় রাজনীতিতে, কিন্তু আর কেউ যদি পরবর্তী প্রজন্ম থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে এসে তিনি অবজার্ভ করলেন, তিনি নেপথ্য থেকে দিক নির্দেশনা দিলেন, তাকে নিয়ে যদি প্রশ্ন আসে, সেই জায়গায় উনি সরে যেতেই পারেন। এটা আমার অভিমত। ঠিক আছে, জি, আমরা অলরেডি নিশ্চয়ই আরেকদিন আলোচনা করব। ফাহমিদুল হক, আপনাকেও নিশ্চয়ই সেই আলোচনা আমি করতে চাই, কারণ আওয়ামী লীগকে তো ফিরতে হবেই। কারণ বাংলাদেশের যে ভারসাম্য, যেই শ্রেণী কাঠামো, সেখানে আওয়ামী লীগ একটা বড় অংশের নেতৃত্ব দেয়, প্রতিনিধিত্ব করে, সেই জায়গাটি এই মুহূর্তে শূন্যতার মধ্যে আছে। ফলে আওয়ামী লীগ যে কোনো ফর্মেই হোক, যেভাবেই হোক, রাজনৈতিক দল যারা সক্রিয়, প্রত্যেককে রিফর্ম করতে হবে, প্রত্যেকে রিফর্ম করে দায়বদ্ধতা, দায়িত্ব কেমন হওয়া উচিত, নিশ্চয়ই আমি ফাহমিদুল হককে সেই আলোচনা একদিন, মানে তারা কি প্রত্যাশা করে সেটা নিশ্চয়ই আমি একদিন ওই আলোচনাটি করবো। ডক্টর ফাহমিদুল হক, সুলতান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। জি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজন। মোদ্দা কথা ওটাই যে যেই বাংলাদেশ এখন আমরা দেখছি, এই বাংলাদেশ কারোর জন্যই কাঙ্ক্ষিত নয়। খুব দ্রুতই অবস্থার উন্নতি হোক, খুব দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক, আর কোনো ষড়যন্ত্র নয়, আর কোনো ষড়যন্ত্রকারী যেন এতটুকু স্থান না পায়, সেজন্য আসলে বাংলাদেশের মানুষ কি এগিয়ে আসতে হবে, এবং রাজনৈতিক দলগুলো মানুষের সেই অগ্রযাত্রায়, মানুষের সেই প্রতিবাদী ভূমিকায় কতটুকু ভূমিকা রাখতে পারবে, সেটি এখন দেখার বিষয়। আপনারা সবাই ভালো থাকুন।